উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সিলেটের খুবই মুষ্টিমেয় কয়েকজন হাতে গোনা মানুষকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা সবাইকে সকল সংগঠনের পক্ষ থেকে আমি শুরুতেই আপনাদের আসার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত 5ই জুন সিলেটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই ধরিত্রী রক্ষায় আমরা ধরা থেকে আরেকটি আলোচনার আয়োজন করেছিলাম এবং সেটা বন্যা এবং জলাবদ্ধতা নিয়েছিল সিলেটে। সেখানে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে দাওয়াত করেছিলাম। বৃহৎ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সাবেক মেয়রগণ ছিলেন, বর্তমান মেয়র মহোদয় তখন সিলেটে ছিলেন না, ফলে উনি ছিলেন না। তো আজকে আমরা মূলত দাওয়াত করেছি যারা রাজনৈতিকভাবে খুব বেশি সক্রিয় নন, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে বা সিলেটের ভালো মন্দ চিন্তার ক্ষেত্রে তাদের অবদান রাখার সুযোগ রয়েছে অন্যান্যদের চেয়ে একটু বেশি। সেই জন্য আমরা দেখেছেন বিশেষ করে শিক্ষাবিদদেরকে বেশি বলা হয়েছে এবং সিলেটের কিছু গণ্যমান্য মানুষও রয়েছেন যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনকে নেতৃত্ব দেন। কাজে আমার বক্তব্যে আমি চেষ্টা করব আজকের উদ্দেশ্যগুলিও আপনাদের সামনে পরিষ্কার করতে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরিত্রী রক্ষায় আমরা ধরা সংগঠনটি খুব নতুন। এটি এবছরের জানুয়ারি মাসের 11 তারিখে আত্মপ্রকাশ করেছে। এখনো সংগঠনের সাংগঠনিক কাঠামো সমূহ পরিপূর্ণতা লাভ করেনি। আমরা শুধুমাত্র একটি আহ্বায়ক কমিটি এখন গঠন করে আহ্বান করেছি এবং একটি উপদেষ্টা কমিটি করেছি 5 সদস্যের, একটি আহ্বায়ক কমিটি হয়েছে 11 সদস্যের। আমাদের যে 5 সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছেন তার সভাপতিত্ব করছেন সুলতানা কামাল এবং সেই উপদেষ্টা কমিটিতে একজন সম্মানিত সদস্য হিসেবে আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। আর যে আহ্বায়ক কমিটি হয়েছে সেটার আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাশেদা কে চৌধুরী এবং তার সদস্য সচিবের দায়িত্ব পালন করছি আমি। আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে পরিবেশ নিয়ে কাজ করি। একজন পরিবেশ কর্মী হিসেবে আমি সিলেটের সন্তান হিসেবে নয়, একজন পরিবেশ কর্মী হিসেবেই আমার সিলেটে আসা এবং সিলেটের পরিবেশ আন্দোলন যখন যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই আমার সিলেটে পরিবেশ নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এই সিলেটই বাংলাদেশের পরিবেশ আন্দোলন ঢাকার বাইরে যে সমস্ত জায়গায় শুরু হয়েছে তার মধ্যে প্রথম দিককার একটি পরিবেশ আন্দোলন। কাজে দীর্ঘদিন আমরা পরিবেশ আন্দোলন করেছি। আপনারা জানেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা। কর্মী হিসেবে তো অবশ্যই আমাদেরকে পরিবেশ আন্দোলনের কর্মী করার সুযোগ দিয়েছে সেই সংগঠন। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখেছি অন্যান্য আরো অনেক কারণের পাশাপাশি শুধুমাত্র বাংলাদেশের পরিবেশের অনুষঙ্গ বা প্রাকৃতিক ঐশ্বর্য সমূহ রক্ষা করার মাধ্যমেই আমরা বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে পারবো না। কারণ বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে থাকা পৃথিবীর অন্যান্য যত দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অভিঘাতের সম্মুখীন একটি দেশ। কাজে আমাদের এই দেশের পরিবেশ, প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এগুলি টিকিয়ে রাখতে গেলে আমাদের পরিবেশ রক্ষার প্রচেষ্টার পাশাপাশি আমাদেরকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা প্রয়োজন। কাজে আমরা আরেকটু বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ তৈরি করার অভিপ্রায়ে এই সংগঠনের যাত্রা শুরু করেছি এবং এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে আমরা গড়ে তোলার ইচ্ছা আমাদের রয়েছে এবং আমরা সেভাবেই কাজ করছি। কাজে আজকে যারা এখানে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা নিজেদেরকে এই ধরা কিভাবে আপনার সংগঠন হলে কি করতো বা কিভাবে আপনার সংগঠন হতে পারে সেই ব্যাপারে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যাতে আমরা আপনাদেরকে এই সংগঠনের ওনারশিপ দিতে পারি। আমি এখন আজকের আলোচনার বিষয়ে চলে যাই। আমরা চিন্তা করেছিলাম যে একটা প্রেজেন্টেশন তৈরি করলে হয়তো ভালো হতো কিনা, চেষ্টাও করেছিলাম। কাল রাতে আমি অনেকগুলি স্লাইডও তৈরি করেছিলাম, কিন্তু তারপরে শেষ করে উঠতে পারিনি। অন্যান্য নানান ঝামেলার জন্য ছেলের জন্য খাট, পালং ইত্যাদি কিনতে হয়েছে। কাজেই
এটা একটা ঝামেলা ছিল। আর আরেকটা বিষয় আর রয়েছে, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন দিয়ে আমি যা দেখাবো, এখানে যারা আছেন তারা এগুলি বাস্তবতার সম্মুখীন। আপনারা এগুলি সব নিজেরা আমার চেয়ে বেশি জানেন, কাজে আমি সেই দিকে না গিয়ে আমি শুধু আমার যে বক্তব্যটা আছে সেটা করি। আমরা সিলেট সম্পর্কে অনেকেই জানি, এবং সিলেটের যেহেতু বন্যা এবং জলাবদ্ধতা নিয়ে আলোচনা করব আমরা, কাজে আমাদের অবশ্যই সিলেটের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জানা দরকার, যেটা আমরা সবাই জানি বলে মনে করি, কিন্তু আমি খুব বেশি দিন হয়ে জানিনি। সেই জন্য আপনাদেরকে বিষয়টি বলতে চাই। আমি অল্প দিন হয়ে এই বিষয়টা জেনেছি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আজ থেকে 12 কোটি বছর আগে কোনো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল না। এটা গন্ডোয়ানা ছিল, আপনারা অনেকে জানেন। সেখান থেকে ইন্ডিয়ান প্লেটটা, যে টেকটনিক প্লেট, সেটা নর্থ ইস্টে যাত্রা শুরু করে, এবং 7 কোটি বছর তার লাগে এসে সেই ইউরেশিয়ান প্লেটের সাথে একটা ধাক্কা লাগে, এবং ইউরেশিয়ান প্লেটটা উপরের দিকে উঠে যায়, হিমালয় পর্বতমালা এবং আরাকান মাউন্টেন রেঞ্জ তৈরি হয়, আর আমাদের দেশে হাওর তৈরি হয়। হাওর কিন্তু পৃথিবীর বহু জায়গায় নেই, আপনারা গুগলে সার্চ করে দেখবেন। এটা একটা বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা। কাজেই একটা তো বুঝতেই পারেন, আপনারা জানেন যে মেঘালয় থেকে শুরু করে আরাকান মাউন্টেন রেঞ্জ এবং হিমালয় পর্বতমালাটা ইউরেশিয়ান প্লেটের অংশ, আর হাওরটা হচ্ছে ইন্ডিয়ান প্লেটের অংশ। কাজে আমরা সিলেটটা একটা টেকটনিক ফল্টের মধ্যে রয়েছে। এটা ধরা হয় অন এন এভারেজ, যেটা উইথটা 255 বা 250 কিলোমিটার। কাজে ধরা যেতে পারে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে এখন কথা বলছি, এই জায়গাটা একটা টেকটনিক প্লেটের ফল্টের মধ্যে রয়েছে, যেখানে আমরা দুই ধরনের প্লেটকে শেয়ার করি। কাজেই আমাদের এই অঞ্চলে মেঘালয় থেকে বা ত্রিপুরা থেকে পানি হ্রাস করবে দ্রুত বেগে, এটা স্বাভাবিক, এটাই হবে। 3500 ফুট উঁচুর পাহাড়, মেঘ বৃষ্টি যখন নামা শুরু হবে, সে তো অনেক প্রচন্ড বেগে ধাই ধাই করে নামবে, এবং সেই জন্যই টাঙ্গুয়ার হাওর এত নিচু জায়গা। কিন্তু এখানকার অঞ্চলের যে বন্যার যে ইতিহাস, এখন যে ধরনের বন্যা বা যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে, এটা একটু ডিফারেন্ট। আমি এই জিনিসটা একটু বলতে চাই। কিন্তু এই ধরনের পানি আগেও অনেক সময় এসেছে। এখন যেটা হয়েছে, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। যেমন আগে যে বৃষ্টিটা মাস ধরে হতো, সেটা হয়তো 1-2 দিনের মধ্যে ঘটে যাচ্ছে। আগে যে বৃষ্টিটা যে সময় হতো, এখন হয়তো এটা আগে হচ্ছে কিংবা পরে হচ্ছে। বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে এরকম হঠাৎ করে বেশি পরিমাণ বৃষ্টি এই অঞ্চলে আগে কখনো হয়নি, তা নয়। এটা হয়েছে। আমরা দেখেছি আমাদের ছোটবেলায় বাবা মা বন্যা, নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, এবং আমরা এটার জন্য প্রিকশন নিতাম। কিন্তু যেটা হতো, নদীর পানিটা প্লাবন অঞ্চলে ছড়িয়ে যেত, শাখা নদী ছোট নদী হয়ে, এবং পরিপতন হতো ইভেনলি সব জায়গায়। এখন আমরা যেটা করেছি, আমরা ফসল উৎপাদনের জন্য আমরা এমবাঙ্কমেন্ট দিয়েছি, স্লুইস গেট দিয়েছি, পোল্ডার দিয়েছি, আমরা রাস্তা নির্মাণ করেছি, যে কারণে আগে যে জায়গাগুলি দিয়ে যে বেগে যে পরিমাণ পানি যেত, এখন সেই জায়গাগুলি দিয়ে সেই পরিমাণ পানি চলে যেতে পারে না। ফলে আমরা যেটাকে বন্যা বলে চালিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি বন্যা নয়, এটা হচ্ছে জলাবদ্ধতা এবং বন্যা। কাজেই এর দুইটা কারণ, ক্লাইমেট চেঞ্জের কারণে কিছু ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে, যার জন্য আমাদেরকে আরো বেশি প্রস্তুতি নেওয়া প্রয়োজন, যেটা আমরা নিচ্ছি না। আর আরেকটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক কারণ, যেটা আমাদের কারণে হয়েছে। অনেকে বলেন, বিভিন্ন প্রজেক্টের কথা বলেন, যে প্রজেক্টটার বেশি হাইলাইট, মিঠাপুনের রাস্তার কথা অনেকে বলেন, এরকম নানান কিছু রয়েছে। কিন্তু মিঠাপুনের রাস্তা তো অনেক দূরে, ওখান পর্যন্ত পানি যাওয়ার পরে ওইটা পানি যে দিকে প্রবাহিত হয়, ওইটার অ্যালাইনমেন্টটা সেই দিকে। কাজে এটা সরাসরি পানিকে বাধা না দিলেও একটা চাপ তৈরি করে। কিন্তু তার আগে আপনি দেখেন, এই ইনাথগঞ্জ থেকে যে সুনামগঞ্জের রাস্তা, এটা তো পুরাই হাওরের মধ্য দিয়ে রাস্তা। অত দূরে যেতে হবে কেন? আপনার এখানে আসেন, এই যে এয়ারপোর্টের পরে আপনি গেলেই তো দেখবেন নতুন রাস্তা হয়েছে কদিন আগে। এবং আমরা এটা ভরাট করছি অহরহ, জলাশয় যে জায়গাতে পানিগুলি থাকতো। কাজেই অ্যানথ্রোপোসেন্ট্রিক কারণটা দুইটা পার্সপেক্টিভে আজকে আলোচনা আপনারা করতে পারেন। একটা হচ্ছে সিলেট সিটির পার্সপেক্টিভে, যেটা অন্যান্য শহরের বেলায় সত্য। কুলাউড়া আজকে 4 দিন যাবত পানির নিচে, হবিগঞ্জ
কিশোরগঞ্জ যে জলাবদ্ধতা সার্কিট হাউসে পানি ঢুকে যায়, মৌলভীবাজারেও তাই হয়। কাজে জলাবদ্ধতার সমস্যা আমাদের সমস্ত শহরে রয়েছে। এটার একটা কমন কারণ, সমস্ত শহর গড়ে উঠেছে নদীর পাড়ে, এবং যে নদীর পাড়ে তারা গড়ে উঠেছে সেই নদীর তলদেশ ভরাট হয়ে উপরে উঠে গিয়েছে। তলদেশ ভরাট হয়ে উপরে উঠে যাওয়ার জন্য নদী খনন করা হয় নাই, এটা একমাত্র কারণ নয়। নদী নিজে নিজেও খনন করে, কারণ নদী শুধুমাত্র পানি ক্যারি করে না, নদীর সাথে অনেক নুড়ি পাথরের গুঁড়া থাকে, গ্রেভেলস থাকে, মিনারেলস থাকে, নানান কিছু থাকে। কাজে নদী যদি তার স্বাভাবিক প্রবাহ থাকতো, যদি বিশ্বনাথের বাঁশিয়া নদী জীবিত থাকতো, তাহলে সুরমা নদীর পানির যে প্রবাহ থাকতো, এই বাঁশিয়া নদী জীবিত না থাকার কারণে এটার পানির প্রবাহ যে গতি এবং তাপমাত্রা, এতে পরিবর্তন আসবে, যার কারণে সিলটেশনের ক্যারেক্টার চেঞ্জ হবে এবং নদী তার যে স্ট্রাকচারাল বাস্তবতা সেটা পরিবর্তিত হয়ে যাবে। এইভাবে যুগের পর যুগ আমাদের সমস্ত নদী এবং সম্পূর্ণ হাওর অঞ্চলটাই আমরা নষ্ট করে ফেলেছি। আর সর্বশেষ নষ্ট এই এখানকার, আমি আপনাদেরকে স্লাইড দেখলে দেখতেন আপনারা, পানি তো যা পরে সব সাই করে চলে আসে এখানে, আসার পরে সেটা মেঘনা নদীর ব্রিজের কাছে গিয়ে বটল নেক হয়ে যায়। কারণ এখানে যে পরিমাণ পানি আসে ধারণ করার কথা, সেই পানি তো আসলে ডিসচার্জ হবে মেঘনা নদী দিয়ে। কাজে মেঘনাতে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা তো মেঘনা ব্রিজ, কাজে মেঘনা ব্রিজের এখানে একটা বটল নেক, কোকা কোলার বোতলের মতো যেরকম মুখটা বন্ধ সেরকম বন্ধ। কাজে যখনই মনসুন শুরু হয় ওই জায়গাতে পানি গিয়ে বটল নেক করে আস্তে আস্তে পানি তুলতে থাকে। ইন এডিশন টু দ্য অবস্টাকলস অন দ্য ওয়ে, পুরো জায়গার অবস্টাকলের পাশাপাশি বটল নেকটা করে। কাজেই আমাদের সিলেটের যে বন্যা এবং সিলেটের সহ অন্যান্য শহরের যে জলাবদ্ধতা, তার দূরীকরণের জন্য আমি এখন দু চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করে ফেলব। প্রথম আমি বলতে চাই যে এটা কি কারণে হচ্ছে, এটা জানার জন্য আর কোনো বিজ্ঞানের প্রয়োজন নাই। এটা অলরেডি যথেষ্ট বিজ্ঞান হয়েছে, যথেষ্ট চর্বিত চর্বণ বিষয়, এটা সবাই জানে। একদম সহজ কথা হচ্ছে, আমার প্রথম দরকার যারা এটা নীতি নির্ধারণী মহলে আছেন, তারা এই সমস্যাটাকে সমস্যা হিসেবে গুরুত্ব দিয়ে দেখছেন কি? তারা এটা মোটেই তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ সমস্যা নয়। তাদের কাছে আপনি খননের জন্য দেন, দেখবেন খুব উৎসাহের সাথে ড্রেজিং এর প্রজেক্ট চলে আসছে। আপনার সুরমার খবর হতো আমি জানি 50 কোটি টাকার ড্রেজিং এর জন্য 18 কিলোমিটার অনুমোদন হয়েছে। আমরা ঢাকার বুড়িগঙ্গার ড্রেজিং এর খবর জানি না, তারা বলে যে এখানে পলিথিনের কারণে ড্রেজিং করতে পারে নাই, তাই তো? বুড়িগঙ্গা নদীতে তো পলিথিনের কারণে ড্রেজিং করতে পারে নাই এখনকার আমলে না, ওই ডক্টর আকবর সাহেব যখন নৌ পরিবহন মন্ত্রী ছিলেন বিএনপির, তখনকার কথা বলছি। এবং তারা তখন আবিষ্কার করলো যে এই পদ্ধতিতে এটা ড্রেজিং করা যাবে না, কাজে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো যে এরকম বেলচার মতো দুইটা জিনিস, এটা বাংলাদেশের ইন্ডিজিনাস ইনভেনশন। আপনার তারা নদীর মধ্যে এরকম খাবলা দিবে, দুই দিক থেকে বেলচা দিবে, দিয়ে পলিথিনটা উঠিয়ে নিয়ে ফেলে দিবে। এটা যখন ফেললেন একটা জায়গার মধ্যে তারা ডাম্প করতে লাগলো, তখন ওই পার্শ্ববর্তী এলাকার মানুষ তাদের পরিবেশ বিপর্যয়ের কারণে আমাদের কাছে এসে অবজেকশন দিল। তখন আমরা দেখতে গেলাম, মন্ত্রী নিজেও ছিলেন এবং বুয়েটের একজন শিক্ষক ছিলেন তখন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, উনি সহ আমরা উঠলাম নৌকায়। উদ্দেশ্য ছিল সার্কুলার ওয়াটারওয়ে চালু করা ঢাকা। আমরা আপনার থেকে এই যে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে লঞ্চে উঠলাম বিআইডব্লিউটি এর, এটা আপনার অল্প একটু যাওয়ার আগেই আটকে গেল। তাহলে ড্রেজিং ঠিক মতো হলে তো এই লঞ্চ আটকানোর কথা না, আটকে গেল, নিউজ হইলো, সবই হইলো। আমরা তারপরেও বললাম যে ড্রেজিং করতে হবে। তারপরে 2009 সালে যখন আমি ওয়াটার কিপার হইলাম, আমি প্রথম বুড়িগঙ্গা রিভার কিপার হইলাম, তখন আমি নদীর মধ্যে অনেক বেশি সময় থাকতাম। আমার একটা পেট্রোল বোট ছিল, আমি নদীতে পাহারা দিতাম, নদী পাড়ের মানুষের সাথে মিশতাম, নদীর ডাটা কালেক্ট করতাম এজ এ ওয়াটার কিপার। তখন আমি জানতে পারলাম, নদীর পাড়ের মানুষ আমাকে বলল যে তারা এটা আবিষ্কার করেছে ঠিকই, এটা দিয়ে করার জন্য তারা করেছে এবং এটার জন্য টেন্ডার দেওয়া হয়েছে, গভর্নমেন্ট টাকা দিয়ে কন্ট্রাক্টর নিয়োগ করেছে এটা করার জন্য, কিন্তু কন্ট্রাক্টর উল্টা টাকা দিত বিআইডব্লিউটি এর অফিসারদেরকে। কারণ সে ওই পলিথিন তোলার কাজের নামে পাইপ ঢুকিয়ে ওখান থেকে বালু তুলে সব ড্রেজার ভর্তি করে বিক্রি করত। কাজেই আর আরেকটা বিষয়, আপনি খনন করবেন, যে খনন করার আগে নিয়মিত এখানে কোথাও পানি উন্নয়ন বোর্ডের একজন দায়িত্বশীল থাকার কথা বা সরকারি কেউ যদি থাকেন, এটার তো হাইড্রোলিক সার্ভে হওয়ার কথা।
ড্রেজিং এর জন্য যখন আপনি টেন্ডার করবেন তার আগেই তো এটার মধ্যে কি আছে জানার কথা। কাজে এখানে যদি পলিথিন থাকে এটা ড্রেজিং এর টেন্ডার দেওয়ার আগেই জানার কথা, আমার সাধারণ জ্ঞান যেটা মনে হয়। তারপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে যে খনন কাজ হচ্ছে, সারা দেশে খনন কাজের মধ্যে ব্যাপক বিজ্ঞান ভিত্তিক ব্যত্যয় রয়েছে। যেমন আমাদের নদীর তলদেশ খনন করে মাটিটাকে নদীর ঢালে রেখে দেওয়া হচ্ছে, ফলে পার তো দখল হচ্ছেই, পাড়ের সাথে ঢাল একাকার হয়ে পাড়ের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে আর পাড়ের জায়গা বেড়ে যাচ্ছে, দখলদার আরো বেশি সুযোগ পাচ্ছে। এগুলি আপনারা বাসে ঢাকা গেলে বহু জায়গায় দেখবেন, নরসিংদীতে দেখবেন, এই আপনার মাধবপুরে দেখবেন, যত জায়গায় নদী আছে ড্রেজিং যদি হয়ে থাকে তাকিয়ে দেখবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশ তো ভাটির দেশ, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের উপকূলে দেশ। সেখানে আমাদের প্লাবন অঞ্চলের সাথে নদী বহু জায়গায় একাকার হয়ে গিয়েছে। যে জায়গায় ড্রেজিং করে ড্রেজিং এর মাটি প্লাবন অঞ্চলে রাখা হয়েছে সেই জায়গায় জমির সাথে নদীর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, ফলে ওয়াটার লগিং এর সৃষ্টি হয়েছে। এরকম বহু জায়গায় আন্দোলন রয়েছে। আপনার কপোতাক্ষ নদীতে 10,000 হেক্টর জমিতে এবছর কোনো ফসলই হয় নাই, কারণ পানি যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গিয়েছে এই ড্রেজিং এর কারণে। ড্রেজিং দরকার, কিন্তু ড্রেজিং যদি পরিকল্পিত না হয়, বিজ্ঞান ভিত্তিক না হয়, তাহলে নদীটা ক্ষতি হবে। তবে আলটিমেটলি আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি পরিমাণ পানি আসে বা আসবে। এটা ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের প্রেডিকশন 100% সঠিক না হলেও এটা সায়েন্টিফিক মডেলিং করে একটা অ্যাসেসমেন্টে যাওয়া যায় যে কি পরিমাণ পানি আমার মেঘালয় থেকে আসবে, আমার হাওর এবং আমার এই নদীগুলি কি পরিমাণ পানি ধারণ করার কথা। কাজে পানির জায়গায় পানিকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি সিলেটের মতো অন্যান্য শহরের মতো আপনারা ড্রেনেজ সিস্টেম করেন, যেখানে ড্রেনেজের মুখ বড় আর ভাটিতে চিকন, তাহলে তো কমন সেন্সের ব্যাপার। আপনি নিয়ম হলো ভাটিতে আসলে নদী বড় হয়, খাল বড় হয় এবং মুখ বড় হয়। এখানে দেখবেন আপনারা যে আপনাদের খাল উদ্ধার করা হয়েছে, উজানে বড়, ভাটিতে চিকন। কাজে এগুলি সদিচ্ছার ব্যাপার। প্রথম কথা হচ্ছে আপনার এই আমি শুনলাম গত 5 তারিখের মিটিং এ সিটি কর্পোরেশনে অনেক সায়েন্টিস্টরা এসেছেন, ঢাকা থেকে পরিবেশবাদী সায়েন্টিস্টরাও এসেছেন, সেটাও শুনেছি, নাম ধরে বলা হয়েছে। তারা পত্রিকা ইন্টারভিউ দিয়েছেন যে আমরা 1 মাস স্টাডি করে একটা রিপোর্ট তৈরি করেছি। উনি তো বানিয়েছেন এখানে সারথীগড়ে, আজকে আমরা গিয়েছিলাম, সারথীগড়ের আইটি পার্ক বানিয়েছে কে? এই সারথীগড়ের কোম্পানিগঞ্জ। এটা কি পানি না? এটা পানির জায়গা না? কাজল হাওয়ার পানির জায়গা না? ক্যান্টনমেন্টের জায়গা পানির জায়গা না? ইভেন আমাদের মেডিকেল কলেজে তো পানির জায়গায় ছিল। আমরা উন্নয়নের কারণে ভরাট করে এগুলো করেছি, কিন্তু এখন তো আমাদের এটা মানবিক বিপর্যয় চলে এসেছে। ক্ষেত্রে আমাদের যে ইউনিভার্সিটিগুলি আছে, স্টাডি ল্যাবে, তারাও তাদেরকে অনুরোধ জানাই আমাদের যে এখানে দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন হবে সেই পরিকল্পনা প্রণয়নের সাথে সিলেটের মানুষ যুক্ত থাকবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন এটার মধ্যে যুক্ত থাকবে না? কেন সিলেটের চেম্বার অফ কমার্স এটার মধ্যে যুক্ত থাকবে না? কাজেই আমার যেটা ব্যক্তিগত রিকমেন্ডেশন যে এই সমস্যাগুলি সমাধান করার জন্য যে পদক্ষেপই নেওয়া হয় না কেন সেটা যেন জনমুখী পদক্ষেপ হয়, জনসম্পৃক্ত পদক্ষেপ হয়, এবং তাহলেই জনগণ এখানে বিজ্ঞানকে নিশ্চিত করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ শরীফ রানীকে। আমি ভেবেছিলাম আরো সময় নেবেন উনি। ধন্যবাদ। না, ঠিক আছে। হ্যাঁ, আমরা আসলে আজকে এখানে আলোচক হিসেবে মঞ্চে যারা আছেন, 4টি বিশ্ববিদ্যালয়ের 4 জন উপাচার্য আছেন আজকে বিশেষ অতিথি হিসাবে। এটা বেসরকারি 4টি বিশ্ববিদ্যালয় সিলেটের গৌরব। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপস্থিত হয়েছেন। আমরা একটি বিশেষ উদ্দেশ্যেই ওনাদেরকে সম্পৃক্ত করেছি। সেই উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত কাজের সাথে আমাদের আমরা যে আন্দোলন করি, আমরা কিসের বেসে কথা বলি, আমাদেরকে গবেষকরা তথ্যপাত্র দেন, সেই হিসাবেই আমরা কথা বলি, আমরা মানুষের কাছে যাই, মানুষকে সচেতন করি।
তো এখন আমাদের মনে হচ্ছে যে এই কাজগুলো কমে যাচ্ছে। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় তো করবেই, তাদের তো করা উচিত, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের মান বৃদ্ধির জন্য যত বেশি এই গবেষণা কর্মের সাথে যুক্ত থাকবে তত আমাদের জন্য ভালো হবে। আমরা প্রত্যাশা করব যে সিলেটের এই সমস্যা নিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের মতো করে তারাও আয়োজন করবে, তাদের মতামত দেবে। আজকে 4 জন মাননীয় উপাচার্য উপস্থিত হয়েছেন এই সভায়, আমরা অত্যন্ত গৌরবান্বিত। আমরা এই আয়োজন করতে যে সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি সাহেবকে যখনই বলেছি, অত্যন্ত উৎসাহের সাথে তিনি আমাদেরকে এই ভেন্যু ব্যবহার এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার কথা বলেছেন। আমরা সিলেট চেম্বার অফ কমার্স এর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, তো আমরা বক্তব্য শুনলাম জনাব শরীফ জামিলের। তিনি আমাদের সিলেটের হবিগঞ্জের সন্তান। আজকে তিনি সিলেট এসেছেন, এর কিছুদিন পূর্বে তিনি অত্যন্ত সম্মানিত একটি দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। উনি তার বক্তব্যে বলেছেন যে তিনি ওয়াটার কিপার্স অ্যালায়েন্সের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক পানি ও নদী বিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠন ওয়াটার কিপার অ্যালায়েন্স, সেই সংগঠনে তিনি 3 বছরের জন্য বোর্ড অফ ডিরেক্টরে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়া থেকে এই প্রথম কেউ এই দায়িত্বে পেয়েছেন, যা সিলেটের একজন অ্যাক্টিভিস্ট হিসাবে পরিবেশ আন্দোলনের সাথে তার যে সম্পৃক্ততা। আপনারা সিলেটে বিশেষ করে পরিবেশ আন্দোলনে আমাকে চিনেন, সিলেটের আব্দুল করিম কিম পরিবেশ কর্মী, আমাকে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত করেছেন শরীফ জামিল। তো আজকে এখানে আমরা সাধারণত পরিবেশ আন্দোলনের প্রোগ্রামে আমরা সবাইকে ফুল টুল দেই না, মূলত আলোচনার অনুষ্ঠান হয়। সিলেটের সন্তান শরীফ জামিলকে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি হাত দিয়ে আমরা তাকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের অনেক আলোচক আছেন। আমরা প্রথমেই একজন গৃহিণীর কাছ থেকে শুনতে চাই। তিনি শাহজালাল উপশহরের বাসিন্দা। তার সাম্প্রতিক সময়ে ফেসবুকের একটি পোস্ট আমার নজরে এসেছে। তিনি বলেছেন যে আমাদের এখন এই সমস্যা থেকে বের হওয়ার জন্য মানববন্ধন করতে হবে। মানে একজন গৃহিণী কি পরিমাণ ক্ষুব্ধ হলে এরকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। আমি সাথে সাথে জানতে চেয়েছিলাম, তো আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি। সূচনাতেই আমরা তার কথাটা শুনতে চাই। আরিফা সুলতানা প্রতি। আচ্ছা, হ্যাঁ, ওইখান থেকেই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আসলে প্রস্তুত ছিলাম না, ইমাম আমাকে দাওয়াত দিয়েছে ঠিকই, কিন্তু কিছু বলতে হবে এটা আগে বলে নাই। যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে কিছু বলছি। আমি গত 2 বছর থেকে শাহজালাল উপশহরে অবস্থান করছি। এর আগে আমি ছিলাম মীরের ময়দানে। তো ওইখান থেকে আমার স্থাপনা যেটা ছিলাম ওইটা বিক্রি হয়ে যাওয়ায় আমি শখ করেই অনেকটা উপশহর আসি, যে এটা একটা আবাসিক এলাকা, এখানে আমার আত্মীয় স্বজন মা সবাই আছেন, আসলে মনে হয় ভালো হবে, একটু পশ এলাকা, অনেক শখ করে এসেছিলাম। কিন্তু আসার 1 মাস পরেই গত বছর যে অবস্থার সম্মুখীন হলাম, মানে কি আর বলবো, এটা দুঃখের কাহিনী বলে শেষ করা যাবে না। ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি বাসার সামনে পানি, বের হওয়ার কোনো উপায় নাই। তাড়াহুড়া করে, মানে গভীর রাতেই আমার ড্রাইভার যখন বললো, রুম থেকে ফোন দিল যে গাড়ি তো ডুবে যাচ্ছে, কি করা যায়। তো তাড়াহুড়া করে এই মাঝরাতেই গাড়ি পাঠাতে হলো।
ওই মানে জিন্দাবাজারের ওইদিকে উঁচু একটা জায়গায়। ঘুম থেকে উঠে তো পুরাই পানিবন্দি, আস্তে আস্তে করে তো বাসার মধ্যেই পানি চলে আসছে। তো আমাদের পরিচিত মিস্ত্রি আছে, তাকে এনে বাসার মেইন দরজার সামনে বাদ দিলাম। ইট শুকে এইসব ছিল বাসায় কিছুটা, যার জন্য ভাগ্য ভালো ছিল, বাদ দিয়ে কোনো মতে রক্ষা পেলাম। কিন্তু ওই দিনই রাত থেকে বাসায় পানি, ওই বাঁধ ভেঙে ভিতরে পানি ঢোকা শুরু হয়েছিল। তো কষ্টের কথা কি বলবো, অনেক দেশে ভ্রমণ করেছি, ওইখান থেকে অনেক শখের জিনিস কিনে শোকেসের নিচে তাকগুলোতে রেখেছিলাম যে সামনে আরেকটা বাসা বানানোর ইচ্ছা। তো নতুন বাসায় গিয়ে ওই শখের জিনিসগুলি বের করব, সাজাবো, কিন্তু সব জিনিস নষ্ট হয়ে গেল পানিতে। একদম মানে বলতে গেলে হাঁটুর নিচ পর্যন্ত মানে বাসায় পানি ছিল, বাসার ভিতরে প্রচুর জিনিস নষ্ট হয়েছে। আর কিছু জিনিস যেগুলি অবশ্য তুলতে পেরেছিলাম উপরে। তো এটা না হয় আমাদের মতো মানুষ, আমরা কোনো মতে সার্ভাইভ করেছি। আমার ঢাকায় একটা বাসা ছিল, ওইখানে চলে গিয়েছি ড্রাইভারের কাছে বাসা রেখে। কিন্তু এখানে যারা আরো মানুষ আছেন যাদের যাওয়ার জায়গা নাই, পানির কষ্ট, গ্যাস অফ ছিল, গ্যাস মানে রান্না বান্না বন্ধ, তারপরে মানে আর গরিব যারা, তাদের কথা তো আর বলার মানে কোনো অপেক্ষা রাখে না, তাদের কি অবস্থা। আমার না হয় কিছু জিনিস নষ্ট হয়েছে, তাদের তো আর সেরকম কিছু নাই, ভাত খাবে, রান্না করবে এইসব ছাড়া। তো তাদের তো মানে শোয়ার জায়গাটুকু পর্যন্ত ছিল না, এরকম অবস্থা। তো জানি না এইসব অবস্থা থেকে কবে আমরা পরিত্রাণ পাবো। আপনারা অভিজ্ঞ মহল আছেন, আপনারা অনেক অনেক কথা বলবেন। একজন তো বলেছেন, অনেক মানে গঠনমূলক আলোচনা করেছেন, নদী খনন, এটা সেটা অনেক কিছু করতে হবে আমাদের। আর সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয়, আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে মনে হয় এটা থেকে আমরা কখনোই বের হয়ে আসতে পারবো না। অভিজ্ঞ মহলেরা আলোচনা করবেন, বৈঠক করবেন, সরকার পদক্ষেপ নেবেন, কিন্তু তারপরে আমরা যদি সচেতন না হই, এই ড্রেনে ময়লা না ফেলি, আমরা মানে আমাদের দেশে আসলে আমি মনে করি এরকম কোন একটা আইন থাকা উচিত, যাতে বিদেশে আমাদের মানুষই দেশের বাইরে গেলে তারা কি পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিছু ফেলবে না, মানে ভয়ে থাকে সব সময়। আর নিজের দেশে এখানে ওইখানে এটা ফেলছে সেটা ফেলছে, মানে কোনো ভ্রুক্ষেপ নাই। তো আমাদের আসলে জনগণকে আমার মনে হয় প্রথমে সচেতন করতে হবে, তারপরে অন্য কিছু। তো আমরা সবাই এখানে যারা আছেন তারা তো অনেক কিছুর সাথে জড়িত, আমরা সবাই যদি সম্পৃক্ত হতে পারি, বিশেষ করে আমাদেরকে বললে আমরা অবশ্যই সাথে থাকবো। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ কুটিকে, অনেক ধন্যবাদ। আমরা বাস্তবতা মানে শুনলাম একজন নাগরিকের। সিলেটে প্রতিবারই শাহজালাল উপশহর বন্যা বা জলাবদ্ধতার শিকার হচ্ছে। এবার সিলেটের একটি আবাসিক এলাকার একজন সভাপতি, সিলেটের বিভিন্ন আবাসিক এলাকা, সেখানে সামাজিক যে সংগঠন গড়ে ওঠে, এরকম একটি সংগঠন হচ্ছে পুষ্পায়ন সমাজ কল্যাণ পরিষদ। সেই পুষ্পায়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী, তিনি সিলেটে অত্যন্ত পরিচিত একজন ক্রীড়াবিদ। আমি আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী, তিনি তার প্রতিক্রিয়া বলবেন আলোচক হিসাবে। তার সময় হচ্ছে 3 মিনিট। ধন্যবাদ কিন। আসসালামু আলাইকুম, আমার সবাইকে শুভ বিকেল। আমি আসলে মানে পরিচিতির বাইরে আমি সিলেট শহরের একজন অধিবাসী। আমার একটা সময় আমি প্লান্টার ছিলাম, আমি চা বাগানে চাকরি করেছি। সেখানে আমি একটা খুব ডিফিকাল্ট চা বাগানে ছিলাম, ওখানে আমাকে এই বর্ষাকালে পানির সাথে আসলে যুদ্ধ করতে হতো। তো আমার সেই এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস বুঝেছি যে পানি একটা ন্যাচারাল সোর্স, যে নিচুর জায়গার দিকে যাবে এটা তার ধর্ম। আমরা উই ক্যান ম্যানেজ ইট, আমরা হয়তো তাকে ডাইভার্ট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, কিন্তু এটাকে বন্ধ করার আসলে কোনো রাস্তা নাই। এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। আর যদি সিলেট শহরে আমার আগে যিনি বললেন, এই ধরনের অভিজ্ঞতা আমাদের সিলেট শহরে আমরা যারা আছি আমাদের অল্প বিস্তর হচ্ছে। শুধু যদি শহরের কথা বলি, আমার যেটা মনে হয়েছে গত কয়েক বছরে আসলে বড় ধরনের 2টি সিলেট শহরের উন্নয়নের কাজ হয়েছে, বা রাস্তাঘাট এবং ড্রেনের যে উন্নয়ন হয়েছে, এটা যারা করেছেন তারা আসলে প্রপারলি সার্ভে করেন নাই, শহরের ওয়াটার লেভেল মেনটেন করেন নাই। ওনারা বিভিন্ন জায়গায় রাস্তা উঁচু করেছেন। আমার বাসার সামনে রাস্তাটা গত 25 বছরে 6 ফুট উপরে উঠেছে।
তারা ড্রেন উঁচু করেছেন রাস্তার সাথে, তারা পুরনো ড্রেন খনন করেন না, নতুন করে ড্রেনটা উঁচু করেই ওনারা বানিয়ে ওনাদের দায়িত্বটা সেরে ফেলেন। যার কারণে যেটা হচ্ছে, আমাদের যে ঘরবাড়িগুলো আছে, আমার বাড়িটা এখন যেটা 6 ফুট উপরে ছিল রাস্তার, এই বাড়িটা এখন 1 ফুট নিচে রাস্তা থেকে। এবং এরকম অবস্থা সিলেটের আশপাশে, মানে স্পেশালি নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো আছে, সবাই এই কারণে এই শহরে সাফার করছে। তো আমার মনে হয় আসলে এগুলো নিয়ে একটু ভাবতে হবে, যারা এই ধরনের পরিকল্পনা করেন এবং যারা এগুলো বাস্তবায়ন করেছেন। আমার আসলে সন্দেহ আছে ওনাদের সদিচ্ছা ছিল কিনা, বা ওনাদের এটার সম্বন্ধে আসলে ভালো আইডিয়া ছিল কিনা। নিশ্চয়ই তারা প্রকৌশলী। আমরা আসলে প্রশাসন বলেন বা আমরা সিটি কর্পোরেশন বলেন, আমরা অনেকে দোষারোপ করতে পারি, আমরা একটু আগে আলাপ করছিলাম, কিন্তু এটা তো কোনো প্রকৌশলী এই জিনিসগুলো আসলে করেছেন। এই প্রকৌশলীর ভুলের দায় কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে। প্রকৌশলী আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। আমরা জনপ্রতিনিধিকে পাই, আমরা আমাদের কমিউনিটি লিডারদেরকে পাই, তাদেরকে আমরা অভিযোগ জানাই, আমরা প্রশাসনকে অভিযোগ জানাই, কিন্তু এই পরিকল্পনাগুলো যারা করেছেন এবং এগুলো বাস্তবায়ন যারা করেছেন, আসলে আমার মনে হয় তাদেরকে আমাদের ধরা উচিত এবং তাদের কাছ থেকে আসলে জবাবদিহিতা নেওয়া উচিত। মানে আমাদেরকে এই বিপদে ফেলার কারণটা কি। আর আমি আরেকটা জিনিস আসলে বলতে চাই, আমরা যদি চিন্তা করি আমাদের যে পানির ব্যাপারটা, পানি খুব মূল্যবান জিনিস। আমি মনে করি আমাদের যে নিজেদের পানির যে পানি, এই পানিটা হয়তো একদিন থাকবে না আমরা যেভাবে চলছি। আমি মনে করি আমরা পানি ব্যবহারে সচেতন হতে হবে এবং এই যে রেইন ওয়াটার, এটা হারভেস্টিং এ যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি, বিশ্বের অনেক শহরে আছে, আমাদের এখনো সেইভাবে হয়নি। প্রতিটি ঘরে যদি 2000 লিটার আমরা পানি প্রিজার্ভ করি, এর দুটো আমি মনে করি আসলে সুবিধা আছে। একটা সুবিধা হলো আমাদের ভূগর্ভস্থ যে পানিটা, এই পানিটা কিন্তু আমাদের ব্যবহার কমে যাবে, আমাদের পানি রিজার্ভ বাড়বে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে 2000 লিটার করে প্রতিটি ঘরে যদি পানি সেভ করতে পারি, এই বন্যার পানি 2000 লিটার করে এই ঘর দিয়ে পূরণ করলে আমরা জানতে পারবো যে কতটুক পানি আসলে এই বন্যার পানি থেকে কমে যাবে। এটা কি আপনি করেছেন আপনার বাসাতে? আমার বাসার কাজ করেছি, শুরু করেছি, আমার এটা পরিকল্পনা আছে। এই জিনিসগুলোই, আর বাকি জিনিসগুলো আপনারা সবাই জানেন, আরো সবাই আলাপ করবেন। আমি বেশি জোর দিতে চাই আসলে যারা এই পরিকল্পনা করেন তাদের আসলে জানতে হবে এবং বুঝতে হবে একটা জিনিস করার আগে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নাগরিকদের সমস্যার কথা তুলে ধরেন আমাদের গণমাধ্যম কর্মীরা। আমরা যারা পরিবেশ আন্দোলন করি বা নাগরিক আন্দোলন করি, আমাদের কর্মসূচিগুলো গণমাধ্যমেই উঠে আসে, মানুষ সেগুলো জানে, আমরা সচেতনতার জন্য যে চেষ্টা করি সেটাও আসলে গণমাধ্যমের মাধ্যমেই সবার কাছে পৌঁছায়। সিলেটের গণমাধ্যমের কর্মীরা পরিবেশ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের অধিকাংশ গণমাধ্যমে সিলেটের প্রকৃতি পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সবার কথা আমরা শুনতে পারলে ভালো, কিন্তু যেহেতু আমরা বিভিন্ন সেক্টর থেকে নিচ্ছি, আমি তরুণ সাংবাদিক সিলেট ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দোহা চৌধুরীকে অনুরোধ করছি তার কথা শুনবো। সবাইকে শুভেচ্ছা। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা আমাদের রিপোর্টে সিলেটের জলাবদ্ধতা এবং সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করি। বিভিন্ন গবেষকদের কথাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরি, সেই গবেষণা পত্রে কি আছে সেই গবেষণা পত্রের লেখাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আসলে এই সময় খুব বড় বিষয়গুলো নিয়ে, যেহেতু টেকনিক্যাল ডিটেলস গুলো নিয়ে কথা বলার জন্য অধ্যাপকরা আছেন শালা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায়, এবং আরো যারা এই সেক্টরে কাজ করেন তারা আছেন। আমি খুব ছোট করে রিসেন্টলি একটা ইস্যু নিয়ে কাজ করছিলাম, সেটা সিলেট নগরীর জলাবদ্ধতার বিগত সময়কার যে সকল উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, সেই উদ্যোগগুলোতে আসলে কি কি কাজ হয়েছে সেটা নিয়ে কাজ করছিলাম। তো আমি আমার সেই ফাইন্ডিংটা, যেটা এখন আমি রিপোর্টে আসলে আমরা এভাবে প্রকাশ আনিনি, এটা কিছুদিনের মধ্যে আসবে, ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা সবাই বলি যে সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে গত 1 যুগেরও বেশি, প্রায় 2009 সাল থেকে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে, কিন্তু আসলে সেই প্রকল্পগুলো কতটা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হয়েছে সেই জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। প্রথমত সিলেট নগরীর যে মহাপরিকল্পনা হয়েছিল, যে মাস্টার প্ল্যানটা 2006 সালে যে মাস্টার প্ল্যানটা ক্যাডেটেড হয়েছিল, সেই মাস্টার প্ল্যানটা পরবর্তীতে সিটি কর্পোরেশন রিভিউর জন্য পাঠিয়ে দিয়ে এই মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়ন করা হয়নি। এই মাস্টার প্ল্যানে 2030 সাল পর্যন্ত কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ফিউচার কি হবে, সিটি এবং তার সাবআর্বস যে এরিয়াতে আছে সেটা কিন্তু মেনশন করা ছিল, সেই অনুপাতে প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেই প্ল্যানগুলো আসলে ওইভাবে আমলে নেওয়া হয়নি। সেটা প্রথম থেকেই এটাকে ইগনোর করে পরবর্তীতে এটা রিভিউর জন্য পাঠিয়ে দিয়ে এই কাজগুলো করা হয়নি।
বরঞ্চ যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে আমি দুটো প্রকল্পের কথা একটু উল্লেখ করতে চাই। একটা প্রকল্প হচ্ছে আমরা জানি যে সিলেটের 11টা ছড়া সংরক্ষণের জন্য একটা প্রকল্প নিয়েছিল সিটি কর্পোরেশন, সেখানে মোট 270 কোটি প্লাস টাকার একটা বাজেট নির্ধারণ করা হয়েছে। কিন্তু যদি আমি বলি যে ছড়া সংরক্ষণ করতে গেলে আসলে এই প্রকল্পে কি ছিল, এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা ছিল আসলে রিটেইনিং ওয়াল নির্মাণ। ছড়াগুলোকে মূলত হচ্ছে কিছুটা এনক্রোচারদের থেকে উদ্ধার করা, কিছুটা ছড়া যে খননের কিছু কার্যক্রম করা হয়েছে এবং মোস্টলি যেটা করা হয়েছে সেখানে হচ্ছে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে, ইউ টাইপের ড্রেন নির্মাণ করা হয়েছে এবং ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে পার্ক নির্মাণ কাজ করা হয়েছে। অর্থাৎ জলাবদ্ধতার জন্য কি আসলে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টা একটু প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। পরবর্তীতে 2020 থেকে 24 এই সময়টাতে আরো একটা মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, 2020 থেকে 24 পর্যন্ত আরো একটা প্রকল্প যেটাকে আমরা সব থেকে বড় প্রকল্প বলছি, যে জলাবদ্ধতা নিরসনে প্রায় 1228 কোটি টাকার একটা প্রকল্পে কাজ করছেন সিটি কর্পোরেশন। আমাদের অনেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহেব আছেন সিটি কর্পোরেশনে। তো এই প্রকল্পটা কিন্তু আসলে আমরা যতই বলি না কেন জলাবদ্ধতা নিরসন, প্রকল্পটা কিন্তু হচ্ছে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ। আমি গত 4 অর্থ বছরে যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান যেটা ছিল সেটা অ্যানালাইসিস করছিলাম এবং যেটা দেখছি যে প্রকিউরমেন্ট প্ল্যানে আসলে ছিল রাস্তার নির্মাণ, রাস্তার সড়ক সংস্কার, রাস্তার যে কার্পেটিং করা সেই কাজটা 170 কিলোমিটারের প্ল্যান, রাস্তার পানির পাইপ যেটা বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পাইপ সেটা তো 180 কিলোমিটার, ইলেকট্রিক্যাল ওয়ার্কস হয়েছে 170 কিলোমিটার, ফুটপাথ ড্রেন সহ ফুটপাথ নির্মাণ করা হয়েছে 15 কিলোমিটার, রাস্তার পাশে ড্রেন নির্মাণের প্ল্যান করা হয়েছে 200 কিলোমিটার, পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এই কাজগুলোর মধ্যে আসলে ঠিক জলাবদ্ধতা নিরসনে কোনটা কতটা কার্যকর সেই জায়গাটাকে নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নগুলো আমি অবশ্যই সিটি কর্পোরেশন সেটা সাহেব আছে, উনি হয়তো বিষয়টা অ্যাড্রেস করবেন যে আসলে যদি বলি যে শুধু ড্রেন নির্মাণ কি আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর, কোটি টাকা সেখানে যে পার্টগুলো দেখছি যে ওয়াকওয়ে একটা উদ্যোগ সেটা হচ্ছে সিল্ক ট্র্যাপ, যেটা হচ্ছে আমাদের যে ছড়াগুলো আছে সেই ছড়ার উৎসমুখে যদি এই যে বালু নেমে আসে সেটা ট্র্যাপ করে ওখানে আটকে ফেললে ছড়াগুলো দখল হবে না। সিল্ক ট্র্যাপ নির্মাণের কিছু উদ্যোগ এখানে আছে। তো এই জায়গাগুলো নিয়ে যদি আসলে প্রথম থেকে সুদূর প্রসারী পরিকল্পনা করে কাজ করা হতো তাহলে কিন্তু আমার মনে হয় না সিলেট শহর গত 15-20 বছরে যে উন্নয়ন প্রকল্পগুলো হয়েছে সেই প্রকল্পগুলোর সুফল, যেটা আমরা বলছি সুফলগুলো ভোগ করতে পারতো, কিন্তু সেটা আসলে পারছে না। জলবায়ু পরিবর্তনের কথা বলছি যে আমরা শহরগুলো জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই শহরে, কিন্তু সেই শহরের জন্য আমাদের যে পরিকল্পনা করার প্রয়োজন ছিল সেই পরিকল্পনাগুলো আমরা আকর্ষণ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দোহা চৌধুরীকে, যাদের উদ্দেশ্যে উনি কিছু প্রশ্ন রেখেছেন তাদের প্রতিনিধি আছেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের। আমরা প্রধান প্রকৌশলী এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাহেব প্রবাস থেকে ফিরেছেন, ওনারা তারপরে প্রতিনিধি পাঠিয়েছেন, আমরা তার কথা শুনব। আমি এবার অনুরোধ করছি আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর আহমেদ হাসান নুরি, আমি অনুরোধ করছি তরুণ এই শিক্ষককে, আহমেদ হাসান নুরি, তিনি কথা বলবেন 3 মিনিট। ধন্যবাদ সবাইকে আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমি এখানে এতক্ষণ থেকে বক্তৃতা শুনতেছিলাম, সবাই আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে কিভাবে জলাবদ্ধতার ফলে সৃষ্ট কি সমস্যা হচ্ছে এবং এর কি সমাধান হতে পারে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমি যেহেতু ব্যক্তিগতভাবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি এবং ওয়াটার সোর্সে আরো বিভিন্ন কাজ করি, আমি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টদের থিসিস করাই। তো রিসেন্ট শুধু এটা এই ব্যাপারটা বোঝা ইম্পর্টেন্ট এই জন্য যে কোনো পরিকল্পনার সাথে এই ব্যাপার যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটাকে আমরা ঠিক আছে, আমরা যদি দেশে বিভিন্ন জায়গায় টেম্পারেচার ইনক্রিজের কারণে ক্লাইমেট চেঞ্জের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এই কম্পাউন্ড ফ্লাডিং এটাই জন্য বলা হয় যে আগে নর্মালি মনসুন ফ্লাড বা ফ্লাশ ফ্লাড হতো, কিন্তু কম্পাউন্ড ফ্লাডিং কয়েকটা ফ্যাক্টর থাকে, যেমন ফ্যাক্টরগুলা একসাথে কাজ করেই এই ফ্লাডটা ট্রিগার্ড হয়, যার কারণে দেখা যায় যে এখন
যে রেইনফল ইন্টেন্সিটি অনেক বেশি এবং 1 ঘন্টা বৃষ্টিপাতেই দেওয়া যায় যে কি বলে ড্রেনেজ সিস্টেম ভরপুর হয়ে পানি চলে আসে আরবান এরিয়াতে, আরবান এরিয়া ফ্লাডিং। সো এই কম্পাউন্ড ফ্লাডিং এর ফ্যাক্টরগুলো কি কি আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে 4টা ফ্যাক্টর কাজ করতেছে। একটা হলো যে আপস্ট্রিম, আমাদের আপস্ট্রিমের চেরাপুঞ্জির এভারেজ অ্যানুয়াল রেইনফল কিন্তু প্রায় 12,000 মিলিমিটার মতো, ওয়ারেস আমাদের সিলেটের অ্যানুয়াল এভারেজ রেইনফল যেটা হচ্ছে 4,500 মিলিমিটার মতো। তো প্রায় দেখা যাচ্ছে 62% বেশি বৃষ্টিপাত হচ্ছে। তো স্বাভাবিক আপস্ট্রিম থেকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে ওইখানের সাথে কি আসতেছে, পলি আসতেছে, পানি পাহাড়ি ডলে, এটা উপর থেকে যেহেতু আমাদের এখানে নিচে থেকে পানি আসতেছে, প্রচুর পরিমাণ সেডিমেন্ট আসতেছে, পলি আসতেছে, এর সাথে বিভিন্ন স্টোন আসতেছে, গ্রাভেলস আসতেছে, এটা একটা ব্যাপার। তো এই সেডিমেন্ট বা এই স্টোনগুলো আসার কারণে দেখা যায় যে নদী যে আগের যে ডেপথ ছিল এটা কিন্তু আস্তে আস্তে ডেপথ কমতেছে। আমাদের আরেকটা স্টাডিতে আমরা দেখছি আমাদের 3 to 4 ইয়ার্স আগে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে একটা পয়েন্টে কিন্তু ড্রেজিং এর কাজ করা হয়েছিল এবং এটা ওই কাজের পূর্বে আমরা অ্যানালাইসিস করে দেখছিলাম যে ড্রেজিং এর পূর্বে যে ডিসচার্জ নদী যে ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি ড্রেজিং এর পর কমবে এবং এটা দেখা গেছে যে ওই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার পর কিন্তু সিগনিফিকেন্টলি কিন্তু এটা রিডিউস হয়েছে। সো ড্রেজিং এর যে ব্যাপারটা এটা একটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এটা কিন্তু কন্টিনিউ করা উচিত টোটাল সুরমা রিভারে। তো এটা একটা ফ্যাক্টর কথা বললাম। একটা ফ্যাক্টর হলো যে ইনল্যান্ডে আমাদের আপস্ট্রিম রেইনফলের পর আমাদের এই সিলেটে যে বৃষ্টিপাত হচ্ছে এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। 2021 সালে জুন মাসে প্রায় 650 মিলিমিটার মতো বৃষ্টিপাত ছিল, ওয়ারেস এই বছর জুন মাসে হচ্ছে তো বৃষ্টিপাত 3.5 টাইমস বেশি। সো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো এই ধরনের তারপর আবার হচ্ছে ওয়েট ক্যাচমেন্ট, আমাদের যে ক্যাচমেন্ট সারফেস আছে যে দিক দিয়ে রান অফ হয় এগুলো কিন্তু মানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যায় ওয়েট ক্যাচমেন্ট থাকার কারণে। সো এই ফ্যাক্টরগুলো কিন্তু ঘটতেছে ক্লাইমেট চেঞ্জের জন্য। এইগুলোকে সামনে রেখে কিন্তু আমি যে সমস্যাগুলো বললাম আমাদের ড্রেনেজ সিস্টেম ডিজাইন করা বা লং টার্ম প্ল্যানিং করা উচিত। এটা হলিস্টিক ইন্টিগ্রেটেড রেসপন্স ডিজাইন করা উচিত যেখানে আমার ভালো ওয়ার্নিং সিস্টেম থাকবে। শুধু যে আমরা আগে থেকে প্রিভেনশনের চিন্তা করবো তা না, ফ্লাড হওয়ার সাথে সাথে এটা পরবর্তীতে রিলিফ প্লাস রেসপন্স। দেখা যায় অনেক সময় প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয় না, সরি আমি আগে শেষ করছি, প্রপারলি ডিস্ট্রিবিউট করা যায় না, প্রপার ওয়ার্নিং টাইমে এই ধরনের অ্যাপ্রোচগুলো যেগুলো সহজে ইন্টিগ্রেট করা যায় প্লাস ডিসেমিনেট করা যায়, যে আমাদের এই ধরনের বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে তো ফ্লাড ফোরকাস্টিং তারা করেও, কিন্তু এই ইনফরমেশনটা আমভাবে যদি জিনিসটা ছড়ানো যায় তাহলে তারা আগে থেকে ইনফরমেশন থাকলে এটা প্রপারলি ডিস্ট্রিবিউট করা যায় এবং প্রিপারেশন নেওয়া যায় গুড রিলিফের জন্য। এটা একটা ব্যাপার এই ওয়ার্নিং সিস্টেমের উপর আর কি। আরেকটা হচ্ছে ফ্লাড প্লেন জোনিং। আমরা আমাদের একটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে ফ্লাড প্লেন ম্যাপিং করতে পারি এবং এই ফ্লাড প্লেন ম্যাপিং করে এগুলো লোস প্লাস ডেভেলপমেন্ট পলিসির মাধ্যমে কন্ট্রোল করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় আমাদের যে ড্রেইন বা হাওর বা ছড়া যেগুলো আছে এগুলো অনেক সময় বিভিন্নভাবে অপরিকল্পিত ডেভেলপমেন্টের কারণে দেখা যায় যে ইন্টার থেকে যদি আমরা বিভিন্ন লস এনফোর্সমেন্ট করার জায়গা ল্যান্ড ওয়েতে কাজ করবে না, যে কারণে পানি বিঘ্নিত হয়, তাহলে এটা যথেষ্ট। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসলে আজকের এই সভাতে উপস্থিত হয়েছেন এমন অনেকে আছেন যারা সভায় সভাপতিত্ব করেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি হন, কিন্তু এখানে আজকে শ্রোতা হিসাবে অনেকে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে পরিচয় করিয়ে দিব এবং আমি আরেকটি বিষয় অনুরোধ করছি, আমরা যারা স্বাক্ষর করেছেন উপস্থিতির, যারা করেননি তারা যদি একটু করে নেন তাহলে আমাদের জন্য এটা ভালো হয়। সবার উপস্থিতির ব্যাপারটা আমরা নিশ্চিত হই। আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি, আমরা যাদেরকে বলেছি তাদের প্রায় সবাই উপস্থিত হয়েছেন এবং আলোচক হিসাবে সবাই কথা বলার মতো। তারপরে যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আমরা নতুন কিছু মানুষের কথা শুনতে চাই যারা বলেন না, যে কারণে এই তরুণ শিক্ষকের কথা শুনলাম। এবার আমি আমাদের স্থাপত্য বিভাগ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কৌশিক সাহার কথা শুনতে চাই। ধন্যবাদ। আমি সংক্ষেপে 2-3টি পয়েন্টে বলবো।
আসলে শহীদ জামিল ভাই যেখানে শেষ করেছিলেন আমি সেখান থেকেই শুরু করবো। উনি একটা কথা বলেছিলেন যে আমাদের চিন্তাশীল হতে হবে। আমি এর পাশাপাশি বলবো আমরা চিন্তাশীল অবশ্যই হব, পাশাপাশি আমাদেরকে নতুন চিন্তাও নিয়ে আসতে হবে। বাংলাদেশে কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণের অনেক পুরনো একটা ইতিহাস আছে। আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করেছি, কিন্তু এখনো কিন্তু বন্যা হচ্ছে। অর্থাৎ এর আগে যে ট্রেডিশনাল পদ্ধতিগুলো আসলে কাজ করছে না, এর জন্য 2024 সালে এসেও আমাদের এই ধরনের সরা করতে হচ্ছে। সারা পৃথিবীতে কিন্তু অনেক নতুন নতুন পদ্ধতি চলে আসছে বন্যা নিয়ন্ত্রণের। তো যখন আমরা বন্যা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার কথা বলি, তখন ঘুরে ফিরে কিছু একই সলিউশন চলে আসে যে আমাদের বাঁধ তৈরি করতে হবে, আমাদের সুইচ গেট লাগবে, আমাদের নাব্যতা করতে হবে। কিন্তু পাশাপাশি কিন্তু একটু সর্বাধিক বলছি একটু ইঞ্জিনিয়ারিং, আমাকে বলে হার্ড ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলগত সমাধান। বাট পৃথিবী কিন্তু সেখান থেকে সরে এসে অনেক পরিবেশগত সমাধানের দিকে যাচ্ছে, আমরা যাকে বলি নেচার বেসড সলিউশন। একটা উদাহরণ দিই যে গত কয়েক দশকে বা গত এক দশকে সিলেট শহরে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়নের মাধ্যমে মাটি কংক্রিট দিয়ে ভরিয়ে ফেলেছি। আমরা এটাকে বলছি উন্নয়ন। এবং তার ফলে আমরা যেটা করেছি পরিবেশগত ভাবে যে মাটির যে স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা সেটা আমরা একদমই আশঙ্কাজনক ভাবে কমিয়ে ফেলেছি, এবং ওই পানিটা যাচ্ছে কোথায়? আমাদের নদীতে যাচ্ছে। তো পরিবেশগত সমাধানগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, এটা আমরা একটা খুব জোর দিয়ে বলবো। নির্ধারকদের আসলে নীতিগত পরিবর্তনটা সবার আগে জরুরি। আরেকটা ব্যাপার যে বন্যাকে আমরা কিভাবে দেখছি, হ্যাঁ, বন্যা নিয়ে যখনই কথাবার্তা আসে আমরা বলি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, রেজিস্টেন্স আমাদের প্রতিরোধ করতে হবে বা প্রতিহত করতে হবে। কিন্তু এখন কিন্তু এই শব্দের বিরুদ্ধে আমরা ব্যবহার করছি অ্যাডাপ্টেশন, যে রেজিস্টেন্স না করে আমরা সেটাকে গ্রহণ করছি কতটুকু ভাবে। এই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিটা আমাদের নিতে হবে, এবং এখানে আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, নতুন চিন্তার জায়গাটা উন্মেষ করতে হবে। আর সিলেট শহরে যেহেতু কাজ করছি, অনেকদিন কথা বলবো, আমাদের সাংবাদিক ভাই খুব চমৎকার ভাবে বলেছেন কথা। অবশ্যই শহরে আর বন্যা কিন্তু সিলেট শহরের একটা আমরা যাকে বলি নববাস্তবতা, এটা প্রতি বছর হয়তো হবে। এর জন্য আমি মনে করি যে সিলেট শহরের জন্য এই ফ্লাড রেজিস্ট্যান্স প্ল্যান, যেটা আমরা বলি রেজিলিয়েন্ট প্ল্যান, সিটি রেজিলিয়েন্ট প্ল্যানটা তৈরি করাটা খুবই জরুরি, যেটা হবে সিলেটের যে মাস্টার প্ল্যান যেটা আছে তার সাথে ইন্টিগ্রেটেড করে। যেমন একটা উদাহরণ দেই, প্রত্যেকটা শহরের নদীকেন্দ্রিক যে শহরগুলো আছে তার আশেপাশে কিন্তু প্রাকৃতিক ভাবেই কিছু প্লাবন ভূমি থাকে, হ্যাঁ, অর্থাৎ যে সিজনাল যে ফ্লাডটা আসে সেই প্লাবন ভূমি সেই পানিটাকে নিয়ে নিবে। সিলেটের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা সেখানে হাউজিং ডেভেলপ করে ফেলছি। উপশহরে একজন বাসিন্দা কথা বললেন, আপনি জানেন কিনা জানি না, যে উপশহরে কিন্তু ঐতিহাসিক ভাবেই এরকম একটা প্লাবন ভূমি ছিল। তো দোষটা তো আসলে আমাদেরই। তো সিলেটের ক্ষেত্রে এখনো আশেপাশে যে প্লাবন ভূমিগুলো আছে সেগুলোকে কিভাবে আরো একটু বড় পরিসরে করা যায়, সেটাও যে রেজিলিয়েন্ট প্ল্যানের কথা বলছি, পরিকল্পনার কথা বলছি, সেখানে আনাটা খুবই জরুরি। আমার শেষ পয়েন্ট হচ্ছে আজকে একটা খুব বিশেষ ব্যাপার, সিলেটের চারপাঁচজন স্যার এখানে আমাদের মধ্যে আছেন। তো আমি এই সুযোগটা নেব স্যার, যে সিলেটে কাজ করতে গিয়ে আমরা সবসময় দেখি যে আমাদের অনেক বেশি ডাটার একটা অভাব থাকে, তথ্য উপাত্তের অভাব থাকে, কারণ সিলেটে অনেক কম কাজ হয়েছে। কিন্তু স্যার সিলেটের যে কথাগুলো আমরা বলছি এগুলো কিন্তু আমাদের নিজেদের সমস্যা। সিলেটের বন্যা এখন একটা আঞ্চলিক ব্যাপার হয়ে গেছে, এবং এই সমাধান কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হবে। ঢাকার দিকে তাকিয়ে থাকলে আসলে সিলেটের সমাধান হবে না। এই জন্য যে লোকাল নলেজ ডেভেলপমেন্টের সেক্টরটাকে আমাদের অনেক বেশি এখন জরুরি ভিত্তিতে মনোযোগ দিতে হবে, এবং এর জন্য অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। তো আমার প্রপোজাল হচ্ছে স্যার, যদি সম্ভব হয় আপনারা একটি জয়েন্ট রিসার্চ কনসোর্টিয়াম করতে পারেন, প্ল্যাটফর্ম করতে পারেন, যেখানে কিনা পরিবেশবাদী সংগঠনগুলো আসতে পারে, এবং একাডেমিক্যালি এটা একটা অথরিটি হয় সিলেট এরিয়ার জন্য, যারা এই পরিবেশ, বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে, যারা ঢাকায় আছে, সিলেটে হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। ধন্যবাদ, আমি এই কথা বাড়াবো না, অনেকে বলবেন। অনেক ধন্যবাদ কৌশিক সাহাকে। আপনার কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা সুরমা নদীর ড্রেজিং দেখতে গিয়েছিলাম। যখন গিয়েছি এর কিছুদিন পরেই বর্ষা চলে এসেছে। আমরা সেই সময় ড্রেজিং দেখে আমরা বলেছি যে এই পুরো প্রকল্পের টাকাটাই জলে গেছে। এই কথা শরীফ জামিল ভাই বলেছেন যে ঢাকাতে বুড়িগঙ্গাতেও কিভাবে হয়েছিল, এই যে পলিথিনের কারণে নাকি খনন কাজ কত মানে 20 মিনিট অন্তর অন্তর নাকি বন্ধ হয়ে যায়, এরকম সংবাদও আমরা দেখেছি গণমাধ্যমে। মানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বরাতে এসেছে। এখানে উপস্থিত আছেন আমাদের একজন সিলেটের দায়িত্বশীল বড় কর্মকর্তা আছেন পানি উন্নয়ন বোর্ডে, উনি হয়তো বলবেন। কিন্তু
এই যে নাগরিকদের একটা যারা নির্মমভাবে কাজ করে এরকম কিছু মানুষকে যদি সেই খনন কাজ পরিদর্শনের জন্য বলা হতো, যে আপনারা দেখেন এই কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা, কিন্তু আমরা দেখেছি যে নদী খননের ব্যাপারটা যখনই আমরা আলোচনা করি ব্যাপক উৎসাহের সাথে প্রকল্প তৈরি হয় এবং আমরা শুনি আমাদের নদী খননের জন্য বিরাট একটা অ্যামাউন্ট বরাদ্দ হয়েছে, বড় বড় মন্ত্রীরা এসে সেই কাজের উদ্বোধন করেন, কিন্তু সবশেষে দেখি অশ্বডিম্ব হয়েছে। আর এই খননটা দেখার জন্য যদি নাগরিকদের পক্ষ থেকে আমাদেরকে অ্যালাউ করা হতো যে আপনারা দেখেন আমরা ঠিক মতো কাজ করছি কিনা, আমাদের এই কাজ দেখে যদি আপনারা মনে করেন হচ্ছে না আপনারা জানান, এরকম সুযোগ দেয়া হলে নাগরিকরা সেটা করতো। অনেক নাগরিক নির্মমভাবেই পকেটের টাকা খরচ করে নিজের দায়িত্বে, আপনাদের কোনো সম্মানই দেয়া লাগবে না, নিজেরাই যাবে, কিন্তু আমরা দেখি যেটা বলবো সেটাকে যেন স্বীকৃতি দেয়া হয় বা সেটাকে গুরুত্ব দেয়া হয়, এরকম চর্চা হলে অবশ্যই এই কাজগুলো অর্থবহ হবে। ধন্যবাদ। আমি কথা বলে নিলাম। আমি বাঁশিয়া নদী খনন হয়েছিল, খননের কাজ শুরু হয়েছিল, বিশ্বনাথ থেকে এসেছেন বাঁচাও বাঁশিয়া ঐক্য পরিষদের ফজল খান। ফজল ভাইকে 2 মিনিটের সময় দিচ্ছি, উনি বিশ্বনাথ থেকে এসেছেন কথা বলার জন্য। চলে আসেন, এখানে আসলে নাকি মানে সাউন্ডটা ভালো হয়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি যে নদীটির কথা বলবো, যে বাচ্চা বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়কের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে যাচ্ছি। আমরা মফস্বল এলাকায় থাকি, তারপরেও আমরা পরিবেশ নিয়ে চিন্তা করি হিসাবে এখানে পরিবেশবাদী যারা রয়েছেন আমাদের সিনিয়র, ওনাদেরকে অনুসরণ করি সবসময়। আমার এই নদীটি পরিদর্শন করতে গিয়েছিলেন জনাব সাবেক চেয়ারম্যান, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হাওলাদার স্যার। এখানে আমার শরীফ ভাইও গিয়েছেন, আমাদের নদীটি পরিদর্শন করে গিয়ে আসছেন। তো আমাদের দুঃখের বিষয়টি হচ্ছে যে নদীটি খনন হয়েছে যতটুকু, প্রায় 18 কিলোমিটার এক প্রজেক্টে কমপ্লিট হয়েছে, আর এক প্রজেক্টে 7 কিলোমিটার খনন করা হয়েছিল। কিন্তু নদীটির যে উৎস মুক্তি, অর্থাৎ সুরমা থেকে উৎপত্তির যে মুখটা, সেই মুখটি কিন্তু এখন পর্যন্ত খনন করা হয়নি, যার ফলে নদীর মুখ একদম উঁচু হয়ে গেছে পলিমাটি দিয়ে, এবং শেষ সীমানা যে জায়গায় পানিটি নিষ্কাশন হবে, যেখানে মিলিত হয়েছে কুশিয়ারা নদীতে, সেই জায়গাটুকু ভরাট হয়ে আছে, যার কারণে মধ্যখানে যে খননটা করা হয়েছে, সেই খনন করার কারণে এই নদীটি যে অর্থটা ব্যয় করা হয়েছে তা জলে ভেসে গেছে, সেটা কোনো কাজে আসেনি। আমার মনে হয় সেদিকে একটু নজর রাখার জন্য অনুরোধ করছি। আর আমার এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আমি অনুরোধ করবো যে আমাদের বাঁশিয়া নদীর যে অবৈধ দখলগুলো রয়েছে, সেই দখলের বিষয়টা যখন আমরা কথা বলি, তখন ডিসি মহোদয় কিংবা ইউনো মহোদয় ওনারা একটা অজুহাত দেখিয়ে দেন যে হাইকোর্টের মামলা রয়েছে, হাইকোর্টের রিট রয়েছে। সেই বিষয়টা কি আজীবন চলবে, না এই রিট নিষ্পত্তি করার জন্য কোনো পদক্ষেপ আছে কিনা, সে বিষয়ে আমি একটু জানতে চাইব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এমদাদুল হককে। ধন্যবাদ আব্দুল করিম কিম ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আলোচনা হচ্ছে সিলেট নিয়ে। আমার কাজ মূলত হাকালুকি হাওড়ে, তো হাকালুকি হাওড় তো এখানে কানেক্টেড না, তারপরেও আমি একটু বলছি। যেটা আমাদের শরীফ জামিল ভাই যেটা বলেছেন, আমি দুটো জিনিস একসাথে দেখেছি। একটা হচ্ছে যে আমরা যদিও ক্লাইমেট চেঞ্জ বলছি, এখানে ডক্টর আহমদ হাসান নুরি তার বক্তব্য আরেকটু শুনলে ভালো হতো, কারণ আমরা মূলত সোশ্যাল সায়েন্সের মানুষ যারা, আমরা কারণগুলো নির্ণয় করা আমাদের জন্য একটু কঠিন। আমরা অ্যাডাপ্টেশন নিয়ে বা রেজিলিয়েন্স নিয়ে বেশি কাজ করি। তো উনি খুব সুন্দর করে কারণগুলো বলছিলেন। একসাথে আমি দুটো জিনিস আমার রিসার্চের এক্সপিরিয়েন্স আমি বলছি, যে একদিকে পাহাড় কাটা, অন্যদিকে ওই মাটি নিয়ে হাওড় ভরাট করা, তাহলে দুটো বিপর্যয় একসাথে হচ্ছে। হাওড়ের ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে, বায়োডাইভার্সিটি লস হচ্ছে,
আমি এরকম তিনটা গ্রাম পেয়েছি হাকালুকি হাওরের ভিতরে। 100 বছর আগে এরকম কোনো অস্তিত্বই ছিল না, 3টা ভিলেজ গড়ে উঠেছে। একটা হচ্ছে গোলাপগঞ্জের আংশিক আর বড়লেখা, কালীকৃষ্ণপুর একটা গ্রাম আছে, ইসলামপুর একটা গ্রাম আছে, রামজিউল একটা গ্রাম আছে। এগুলোতে এখানে হাকালুকি হাওড়ে এই 100 বছর আগে এখানে কোনো মানুষ বাস করতো না। পুরা হাওড়ের মাঝখানে একদম মাটি, পাহাড় কেটে কেটে নিয়ে মাটি ভরাট করে গ্রাম গড়ে তোলা হয়েছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে, আমাদের তো হাওড় এন্ড ওয়েটল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড আছে, আমাদের মাস্টার প্ল্যান আছে হাওড়ের, তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিসি আছে। তো সেই পলিসিগুলো আমাদের তো কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এটা হচ্ছে আমি যেটা দেখেছি। আরেকটা ইন্টারেস্টিং একটা রিসার্চ ফাইন্ডিংস হচ্ছে, যেটা শরীফ জামিল ভাই বলতেছিলেন যে কোকের বোতলের মতো পানি গিয়ে ওখানে আটকাচ্ছে। এটার কনসিকুয়েন্সটা বুক করছে হাকালুকি হাওড়ের মানুষ। ওনারা রেসপন্ডেন্ট যারা ছিলেন আমার স্টাডি, তারা বলেছেন যে অলমোস্ট প্রতি বছরই 2 বার করে কুশিয়ারা নদীর পানি ব্যাকফ্লো করে। এটা আমি এর আগে কখনো শুনিনি যে নদীর পানি ব্যাকফ্লো হতে পারে। নদীর পানি তো ডাউন স্ট্রিমে যাবে, কিন্তু পানি বছরে 2 বার ব্যাকফ্লো হয়। তো ব্যাকফ্লো যখন করে পানি, তখন পানিটা ওই যে একটু আগে আপনি যেটা বললেন, এটা ফ্লাড না, এটা জলাবদ্ধতা। এটাকে আমরা ফ্লাড বলতে পারি না, এটা পানি ব্যাকফ্লো হয়। তো লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পলিসি মেকিং এবং পলিসি ইমপ্লিমেন্টেশনে যারা জড়িত আছেন, আমাদের আরো একটু প্রাইমারি লেভেল থেকে কাজ শুরু করা দরকার। এখানে একজন গৃহিণী যে কথা বলেছেন, সিভিক সেন্স গড়ে ওঠেনি আমাদের মধ্যে। এখানে যারা বসে আছি, এখানেই হয়তো এরকম মানুষ আছি যে আমার বাসার ময়লা আবর্জনা সবই নিয়ে আমি ড্রেনে ফেলছি। 2022-এ যখন সিলেট শহর ডুবে যায়, অলমোস্ট 2 ভাগ শহর ডুবে গেল 22 সালের বন্যায়, তখন আমরা দেখেছি যে ড্রেনের মধ্যে লেপ তুষক পাওয়া গেছে, মহিলাদের শাড়ি পাওয়া গেছে সিলেটের ড্রেনের মধ্যে। তো যিনি শাড়ি ফেলে দিয়েছেন ড্রেনে, তুষকটা পানিতে ভিজে যাওয়ার কারণে, যে ওনার বাসায় পানি ঢুকে গেছে, তুষক ডুবে গেছে। এখন এই তোষকটা উনি কি করবেন? ড্রেনে ফেলে দিচ্ছেন। তো ড্রেনে যখন তোষক ফেলে দিয়েছেন, তখন এই ড্রেন তো ব্লক হয়ে গেছে। এমনিতেই তো আমাদের ড্রেন গুলা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। আমার মনে হয় একটা স্টাডি হওয়া দরকার, সিলেটে কতগুলো পুকুর ছিল, সিলেট শহরে কতগুলো ছড়া ছিল। আমার এখানে অনেক স্যাররা আছেন, আমাদের শাহজালাল ইউনিভার্সিটি তো প্রচুর, আমাদের কামাল স্যার আসছেন, ফারুক স্যার আসছেন, আমাদের শাকিল স্যার আসছেন, আশরাফ স্যার আছেন, ইলিয়াস বিশ্বাস স্যার, সিলেটের আমাদের ইউনিভার্সিটিতে আমাদের বোর্ড সিনিয়রদের কথা বললাম আর কি, আমাদের নাজিয়া ম্যাডাম আসছেন। আমাদের ক্যাম্পাসে নতুন যে সোশ্যাল সায়েন্স বিল্ডিং হয়েছে, এটা তো পানির একটা রিজার্ভার ছিল, পুরা ক্যাম্পাসের পানি গিয়ে এখানে জমা হতো, কিন্তু এই জায়গাটা এখন বিল্ডিং হয়েছে। আমরা 2001 সাল থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৃষ্টি হয়েছে, বৃষ্টি আমার চেঞ্জেস ইন রেইনফল প্যাটার্ন যেটা উনি বলেছেন সেটা হচ্ছে, হয়তো বাড়ছে, বাট আমরা তো গত 24 বছরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জলাবদ্ধতা দেখিনি, কিন্তু এখন দেখছি। তার কারণ হচ্ছে পানিটা যাবে কোন দিকে? আপনি পানির ডিসচার্জ হওয়ার পথ বন্ধ করে দিচ্ছেন, এবং যেখানে গিয়ে পানিটা জমবে। একটু আগে আপনিও এই কথা বলেছেন, সিলেট ক্যান্টনমেন্ট নামে নতুন যে ক্যান্টনমেন্টটা হয়েছে, এটা পুরো হাওর ভরাট করে করা হয়েছে, এবং সুরমা বাইপাস যেটা এখান থেকে শুরু করে নিয়ে ফেঞ্চুগঞ্জ রোডে উঠেছে, এই পুরা রাস্তাটাই তো হাওরের ভেতর দিয়ে গেছে, এবং ওই হাওরের পাশে বিশাল করে সিলেট ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্ট পাবলিক আবাসিক এলাকা এবং ক্যান্টনমেন্ট স্কুল গড়ে উঠেছে। তাহলে এই বৃষ্টির পানিটা যাবে কোথায়? এই জন্য পলিসি লেভেলে আমাদের কাজ করা দরকার। কতগুলা পুকুর ছিল, কতগুলা ছড়া ছিল, এবং কতগুলো আমরা বিল ভরাট করেছি, এগুলো স্টাডি করে করণীয় ঠিক করা দরকার বলে আমি মনে করি। এখানে আরো অনেক কথা বলার লোক আছেন, আমি এই জন্য আর কথা বাড়াচ্ছি না। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আসসালাম। অনেক ধন্যবাদ। আমরা এবার শুনব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর বিজিত কুমার বণিকে দিতে। ধন্যবাদ কিম ভাই। শুভ বিকাল। কিছু কথা অবশ্য চলে আসছে, আমি যদি একটু একাডেমিক কথা যদি একটু আমি শুরু করি, তারপরে আমি যাবো আর কি। আমরা জানি যে ফ্লাড সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে ফ্লুভিয়াল ফ্লাড, মানে রিভার ফ্লাড যেটাকে আমরা বলি। একটা হচ্ছে যেটা আরবান ফ্লাড, অথবা আমরা ফ্লুভিয়াল ফ্লাড বলি, আরবান ফ্লাড, অথবা এটাকে ফ্ল্যাশ ফ্লাড বলি। আরেকটা হচ্ছে আমাদের কোস্টাল ফ্লাড। কিন্তু আমাদের সিলেটে এই মুহূর্তে যে ফ্লাডিংটা আমরা দেখছি, সেখানে আসলে এটাকে একটু আগে প্রফেসর হাসান নুরি বলে গেছে যে এটা কম্পাউন্ড ফ্লাড। তার মানে এখানে আরবান ফ্লাডিংও হচ্ছে একসাথে, প্লাস হচ্ছে যে ফ্লুভিয়াল রিভার ফ্লাড যেটা একসাথে। সমস্যা যেটা, দুটো যখন একসাথে হচ্ছে, ফর ইনস্ট্যান্স আপনার রিভার ওভারফ্লো করছে, তখন আপনি যতই আরবান ম্যানেজমেন্ট করেন, পানি তো যেতে হবে, সেটা যেতে পারছে না, উল্টা দেখা যাচ্ছে যে ব্যাকফ্লো হচ্ছে। এটা যে যদি হয়, এটা কেন হচ্ছে? প্রথমত এটা করতে গেলে কিছু কথা চলে আসছে, ভাই অনেক সুন্দর করে বলছেন প্রথম দিকে, যেটা হচ্ছে যে কি আমাদের পানিটা আসবে, পানিকে যেতে দিতে হবে, সোজা কথা। পানির ধর্ম হচ্ছে সে যাবে, আমরা যাতে এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি না করি। আগে যেটা হচ্ছে কি, যখন আমাদের এই আরবানাইজেশন হয়নি, তখন যেটা হচ্ছিল যে আপনার সিলেট শহরটা, সিলেট এই যে বিভাগটাই আমি যদি চিন্তা করি, এটা অনেকটা বোলের মতো, একটা উল্টা বোলের মতো, একটা ডিপ্রেশন। অর্থাৎ চারদিকে হাওর আছে, ওয়েটল্যান্ড, এই ওয়েটল্যান্ডে কাজ করে অনেকটা স্পঞ্জের মতো। পানিটা আসলো, আমার আপস্ট্রিম থেকে পানিটা আসলো, সে স্পঞ্জের মতো শুষে নিচ্ছে, কিছু সময় রাখছে, তারপরে ধীরে ধীরে রিভার। এটা ছিল আগে সিস্টেম। এখন যেটা হচ্ছে, আমরা যেটা করেছি যে দিন দিন এটা এনক্রোচমেন্ট করে করে আমাদের এই ওয়েটল্যান্ডের পরিমাণ এত পরিমাণ কমিয়েছি যে এখন রিভারের উপরে সেটা যে রিভার ফ্লাডটাকে এখন আর নিয়ন্ত্রণ করা বেশ ডিফিকাল্ট হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের কথা আসছে, ক্লাইমেট চেঞ্জ এটা একেবারে ইনএভিটেবল, এখন আর কোনো ধরনের ডাউট নেই যে এখানে ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট আছে। সেটার কারণে একটা রেইনফলের যে ভলিউম সেটা বেড়েছে, এটা ডেফিনেটলি, এটা নিয়ে কোনো নিয়ে নেই। ওয়েটল্যান্ড একটা বললাম, তৃতীয় আর একটা কারণ হচ্ছে আমাদের ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের কারণে যেটা হচ্ছে দুই ধরনের, গ্রিন এরিয়া কমে যাওয়ার কারণে আমার গাছ অনেক ধরনের মাল্টিপল আমাদের ইকোলজিক্যাল সার্ভিস দিচ্ছে, পানি ধরে রাখা, ইভাপোরেশন হওয়া, অনেক কিছু সে করছে। পাশাপাশি আমাদের যে মাটিটাকেও ধরে রাখছে। মাটি এখানে গাছ যদি না হয়, সবুজ যদি না থাকে, দেখা যাবে যে মাটিটা চলে আসতেছে, চলে এসে আমার রিভার ভরাট হয়ে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে, সেটা একটা নাব্যতা নষ্ট হচ্ছে। আমি আরেকটা ব্যাপার একটু ফোকাস করবো, যেটা আমাদের আসলে অনেক সময় যখন আমরা পলিসি মেকিং করি, দেখা যায় যে ওই লোকাল ছোট্ট ইস্যু নিয়ে আমরা থাকি, হোলিস্টিক চিন্তা আমাদের থাকে না। ফর ইনস্ট্যান্স আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের যে মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র যে বেসিনটা আছে, সেটা বাংলাদেশে কিন্তু মাত্র 10%, 90% হচ্ছে আমাদের আপস্ট্রিম। তার মানে এই 90% ক্যাচমেন্টের পানি আমাদের এই ছোট্ট এই 10% এরিয়া দিয়ে পানিটা যাচ্ছে। তো এটা যদি আমি ওই আমার আপস্ট্রিমের ওনাদেরকে নিয়ে যদি ব্যবস্থাপনাটা আমরা না করি, তাহলে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট টু ম্যানেজ, যে আমি কত অ্যাডাপ্টেশন করবো যদি আমার এই হিউজ অ্যামাউন্টের এরকম পানি আসতেই থাকে একটা। এটা গেল মানে ওভারঅল আমি যে এটা বললাম। আরেকটা ব্যাপার আছে যে এটা গবেষণার ব্যাপার, আসলে সি লেভেল রাইজ আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে, সি লেভেল রাইজ হওয়ার কারণে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে প্রায় 5 মিটার অন এন এভারেজ মেন সি লেভেল থেকে 5 মিটার উপরে আছে। তার মানে এটা খুবই ভালনারেবল। ভাই বলেছেন যে শুরুতে যে আমরা কিন্তু 7th ডেঞ্জারাস কান্ট্রি ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে খুবই আমাদের অবস্থা খারাপ। তো সি লেভেল রাইজ হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের এই যে মেঘনার পানিটা যে আগে যে রেটে যেত সাগরে, সেই রেটে যাচ্ছে না, রেটটা কমে গেছে। ওই যে কিছুক্ষণ আগে এর আগে ভাই বলেছেন আরেকটা কথা, মেঘনার কাছে যে বটল নেকের কথা, এটা খুবই যথার্থ। যে এখন পানি যদি আটকে যায়, আমার পানিটাকে সোজা কথায় ওর যাত্রা মুখে কোন ধরনের বাধা রাখা যাবে না, যে কোনো উপায়ে তাকে যেতে দিতে হবে, জাস্ট এই সিম্পল জিনিস। এখন আমি যদি শহরের ব্যাপারে আসি, এটা গেল ফ্লুভিয়াল ফ্লাডের কথা বললাম। আমি যদি শহরের কথা আসি, শহরে কি হচ্ছে,
যে আমরা আনপ্লান্ড আরবানাইজেশন করছি, আমরা শহরটাকে পেভ করে দিচ্ছি। ব্যাপারটা কি, বৃষ্টি হবে, বৃষ্টির পানি কিছুটা ভিতরে যাবে, ইনফিল্ট্রেশন হবে, ইভাপোরেশন কিছু উপরে চলে যাবে, আর কিছু আমার রান অফ হবে। যেটা হচ্ছে এটা আমি চিন্তা করবো যে আমার যখন আরবানাইজেশন ছিল না তখন কি অবস্থা ছিল, যখন কোনো ধরনের আরবানাইজেশন ছিল না। এই জন্য যেটা নতুন যে কনসেপ্ট কৌশিক সাহা বলে গেছেন, যে নতুন কনসেপ্ট আসতেছে যে স্পন্স সিটি, অর্থাৎ আমরা কি লিভ উইথ দ্য ফ্লাড, ফ্লাড আমার হবেই, এই ধরনের জলাবদ্ধতা হবে, এবং একে কিভাবে আমরা কোপ আপ করে ওর সাথে মেনটেন করে আমরা চলতে পারি সেটা দেখতে হবে। তাহলে কিভাবে করতে পারি, আমার গ্রিন এরিয়া বাড়াতে পারি। সেটা হতে পারে যে আমি জানি না যে আমাদের যেহেতু অলরেডি সবকিছু ডেভেলপ অনেক কিছু হয়ে গেছে, সেখানে কিছু করার নেই, কিন্তু যেখানে আমরা বিল্ডিং গুলো আছে, বিল্ডিং গুলোতে যদি আমরা গ্রিন রুফ দিতে পারি, যাদের ফ্লোর আছে যে টপ ফ্লোরে যদি গ্রিন রুফ দিতে পারি, ওইখানে আমার কিছু পানি কিন্তু ওইখানে আমি স্টোর করে রাখতে পারছি, অর্থাৎ বৃষ্টির বেশ পরিমাণ পানি, অর্থাৎ ইন্টেন্সিটিটা আমরা কমাতে পারি। আরেকটা কথা আসছে, আমার ভাই একজন বলেছেন যে রেইন ওয়াটার হারভেস্টিং এর কথা। এটা খুবই ইফেক্টিভ একটা প্রোগ্রাম, যেটা দেখা গেছে যে ইন্ডিয়াতে বেশ কিছু সিটিতে এটা তারা করছে, যে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড লেভেলে একটা ট্যাঙ্ক একটা করে দেওয়া হলো, নিচের দিকে আবার ইনফিল্ট্রেশনের ব্যবস্থা থাকবে, অর্থাৎ এই যে প্রথম যে একটা হিউজ ভলিউমের যে ওয়াটারটা, এটা কিছুক্ষণ সময়ের জন্য স্টোর হয়ে থাকলো, আর তারপরে ধীরে ধীরে সেটা যদি ওভারফ্লো হয় সেই পানিটা যাবে, তার মানে তখন দেখা যাবে যে আসলে সেই আমাদের যে পিক ডিসচার্জ যেটা, সেটাকে অনেকাংশেই কমানো যেতে পারে। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, যদি পরে সময় পাই হয়তো পরে আর কিছু অ্যাড করতে পারবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের অত্যন্ত সম্মানিত সাংবাদিক, আমাদের অত্যন্ত প্রিয় আহমেদ নূর, সিলেট মিররের সম্পাদক। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীজন, আসলে আমি একজন সংবাদকর্মী। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে রিপোর্টিং করাটাই হলো আমাদের কাজ। বক্তৃতা আমরা শুনি, দেই না। এখন এখানে বক্তৃতা দিতে হবে, হয়তো ভুল ত্রুটি হবে, তোমার সুন্দর দৃষ্টিতে রাখবেন। শরীফ জামিল ভাই প্রথম যে বক্তব্যটা দিয়েছেন, আমার মনে হয় এরপরে আরো যারা বক্তব্য রেখেছেন, কারণ করণীয় কি সবকিছু চলে এসেছে। আজকের ক্যাপশনটা হলো সিলেটের বন্যা ও জলাবদ্ধতা, বাস্তবতা, কারণ, করণীয়। সিলেট তো বন্যা আগেও ছিল, বন্যা সব সময় হয়েছে, এরকম পরিস্থিতি তো হয়নি। আমরা একসময় বন্যা সিলেটের জন্য আশীর্বাদ ছিল, হাওড় এলাকার জন্য, নদী এলাকার জন্য অনেক পাথর আসতো, কাঠ আসতো, এখন মাছ আসতো। এখন আমাদের বন্যাটা হয়ে গেছে অভিশাপ। কেন হলো? জলাবদ্ধতা আগে ছিল না। আমি 2020 সালের পরে 50 বছরে আমার সড়কে পানি দেখলাম, এর আগে আমি দেখিনি। কেন দেখিনি সেটা আপনারা সবাই জানেন। এখন এটা যদি বলি, বাস্তবতা আমরা জানি, কারণ সেটাও জানি, করণীয়টাও আমরা জানি, কিন্তু আমরা করি না। সহজ কথায় যদি আমাকে বলে না, আমি বলবো এর জন্য দরকার হাওর, নদী, এগুলোকে বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, কার্যকর উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে। এটা একটা বিষয় এখানে সবাই জানে। এই যে সাগর দিঘির পার একটা এলাকা আছে, লাল দিঘির পার আছে, আপনার চারা দিঘির পার আছে, নামগুলো আছে, দিঘিগুলো নেই। কেউ যদি বলে সাগর দিঘি কোথায়, কেউ বলতে পারবে।
চারদিকের পায়ে মসজিদ হয়ে গেছে, ওইগুলাতে আবাসন হয়েছে, মসজিদে বা আটকানো যাবে না, ধর্মের বিষয় আসলে এরকম অনেকগুলো হয়েছে। এই যে বললেন গাছগুলো নেই, আমরা ছোটবেলা দেখতাম কি যদি ছোটখাটো স্বল্প পরিমাণ বৃষ্টি আসতো, গাছের নিচে থাকলে এই বৃষ্টিটা যদি সামান্য সময় থাকতো আমার গায়ে পড়তো না, গাছের পাতাগুলোই ধরে রাখতো। এই গাছগুলো এখন নেই, পানি দাম করবে, টিলা টিলা কই, যে টিলাগুলো ছিল সবগুলো কেটে ফেলা হয়েছে। আমরা বন্যা হলো 29 মে, তারপর আবার হলো সেকেন্ড দফা, এখন দ্বিতীয় দফা চলছে। আপনি দেখেন এই যে যখন এই বন্যা নিয়ে বলছি, টিলা কাটা নিয়ে বলছি, তখন সেদিন এই যে দেখলাম 24 জন সিলেটের 8 নম্বর ওয়ার্ডে তারা হচ্ছে আবার কেটে ওইখানে দোকান কোটা করা হচ্ছে, সভাপতি দিয়েছেন ডিসি সাহেবের কাছে। এই যে 1 তারিখে দেখলাম আপনার হবিগঞ্জে পৌরসভা একটা বড় পুকুর আছে, সেটাকে ভরাট করে সে দালান কোটা করবে, ভবন করবে, মার্কেট বানাবে। তো আপনি বাঁচবেন কিভাবে? এখন আমার কথা হলো এই যে নদী খনন শুরু হয়েছে, আমরা শুনলাম ক্যাপিটাল ড্রেজিং হবে, আরো কত কিছু যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা সমীক্ষা হয়েছিল, সম্ভব হতে এটা বাস্তবায়ন হলো কিছু হবে না। এটা নিয়ে কথা বলা দরকার ছিল, বিভিন্ন বিশেষজ্ঞ মত নেওয়া ছিল। আমাদের সবচেয়ে বড় বিষয় যে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এটা তো একটা বড় রিসোর্স, এখানে এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে অনেকগুলো, তাদেরকে কাজে লাগানো যেত। আমরা করলাম ড্রেনগুলো ছিল মাঝখানে আমরা বক্স ড্রেন করে বললাম, নিচটা পাকা করে দিলাম, তো পানিটা তো যে ধারণ করতো সেই জায়গাটা বন্ধ করে দিলাম। যে ছড়াগুলো উদ্ধার হয়েছে সেগুলো কি ঠিকভাবে হয়েছে? আমরা তো সংবাদকর্মী, আমরা তো জানি। হ্যাঁ, বৃষ্টিপাত বাড়ছে, এই যে এখন বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা কি শুধু সিলেটের জন্য না বাংলাদেশের জন্য? এটা তো শুরু পুরো বিশ্বের জন্য এই ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, তো এটার পরিণতি শুধু সিলেটে হচ্ছে কেন? এখন এই যে বন্যা হলো, সেদিন আসছেন আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী, সিলেটে আসলেন, সুনামগঞ্জে গেলেন, পরে একটা টক শুধু দেখলাম টেলিভিশনে উনি বক্তব্য দিচ্ছেন। আমার মনে হয়েছে তিনি এসেছেন, গেছেন, প্রশাসন যে তথ্য দিচ্ছে সেটা মুখস্থ বলে যাচ্ছেন, কোনো ধারণাই তিনি রাখেন না তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কি করবেন। আমি আমার একটা লেখাতে লিখেছি, তো এই যদি হয় অবস্থা কেমনে হবে? সিলেটে টিলা যখন কাটা হয় সেখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে, পরিবেশ অধিদপ্তর দেখেও দেখে না, অথবা বয়ে দেখে না, আবার ফোন করলে বলে রাতের বেলা কাটা হচ্ছে, রাতে তো তাদের সোর্স নেই, কিছু নেই। আরে বাবা, দিনের বেলা কি টিলা কাটবে নাকি সবার সামনে? এগুলোর উত্তরটা দেবে কে? এখন যেটা হলো এই যে বৃষ্টিপাত হচ্ছে, এবার যেটা বলছেন যে জুনে বৃষ্টিপাত কিন্তু চেরাপুঞ্জিতে প্রায়, আমি হচ্ছে যে টাকা 23 জুন পর্যন্ত 2552 মিলিমিটার হয়েছে। 2022 সালে হয়েছিল 5343 মিলিমিটার। এগুলো তো যেতে হবে, যাওয়ার পথগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। একটা তথ্য, এটা সরকারি তথ্যই, 1980 থেকে 2004 পর্যন্ত মার্চ পর্যন্ত সুরমা পানি কিন্তু বিপর্যস্ত 3 বার উঠেছে, এবছর 2 বার উঠে গেছে। এই মূল জায়গাগুলোতে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের মহাপরিকল্পনা বাদ দেন, পরিকল্পনা তো আছে একটা, কিন্তু আমি যেটা দেখতে পাই শেষমেশ ওই যে পরিকল্পনার পরিটা আকাশে উড়ে যায়, শুধু কল্পনাই আমরা নিয়ে থাকি। এগুলো করবে না। এখন যদি এটা করতে হয়, সহজ একটা কথা, বিশেষজ্ঞ প্যানেল দিয়ে সমীক্ষা করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদী শাসন একটা বিষয় আছে, আইনুল নিশা স্যার তাই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এটা কিভাবে করা যায়। নতুন শিক্ষক বললেন, নতুন বাস্তবতায় আমাদের কি করা যায় সেটা করতে হবে। নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আছেন, একটা চিহ্নিত করা হয়েছে সিলেটে প্রায় 1500 না নদী অবৈধ দখলদার আছে। একবার শুধু উচ্ছেদ করা হয়েছিল, এরপরে আর নেই।
আপনার গত 1 বছরের মধ্যে উচ্ছেদের কোনো কিছু আমরা দেখিনি, বরং যেগুলো উচ্ছেদ করা হচ্ছিল তখন সেগুলো আবার কিন্তু দখল করা হয়ে গেছে। অতি সম্প্রতি আমরা কি দেখলাম, 25 পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও নদী কমিশনের চেয়ারম্যানকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, কারণ তিনি বলেছিলেন নদী দখলের নেপথ্যে অনেকে আছে। এটা হলো আমাদের বাস্তবতা। সিলেট সিটি কর্পোরেশন এতদিন হয়েছে, এখানে কর্মকর্তারাও আছেন। সিলেট সিটি কর্পোরেশনের সম্ভবত, আমি জানি না যদি এখন আছে কিনা, একজন নগর পরিকল্পনাবিদ আছেন বলে মনে হয় না। তো নগর আছে, একজন নগর পরিকল্পনাবিদ নেই, তাহলে কেমনি চলবে? এখন কথা হলো আমাদের নদী বাঁচাতে হবে, হাওয়ার বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, টিলাগুলোকে বাঁচাতে হবে, কিন্তু কথা হলো এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কামাল স্যার বাঁধবে বলছেন। শেষ কথা বলে ফেলি, আজকে আলাহাবাদ অ্যাসোসিয়েশন আছেন, যে আলাহাবাদ অ্যাসোসিয়েশন আমি মনে করি রাজধানীর বুকে আমাদের স্বার্থ সুরক্ষার একটা সংগঠন। এই ইস্যুটা নিয়ে ঢাকায় এরকম আয়োজন করলে আরো বেশি কার্যকর হতো, এটাই মনে করি। কারণ সেখানে অনেক বিশেষজ্ঞ পাওয়া যেত। এখানে আমাদের পক্ষে যেটা 10,000 টাকা করতে পারতাম সেটা ওনারা 10 টাকা করতে পারেন। এইটা করা দরকার, এবং এই ধরনের একটা উদ্যোগ যে আলাহাবাদ অ্যাসোসিয়েশন ঢাকায় নেবে সেটা আমি আশা করি সবাইকে নিয়ে করবেন, এই প্রত্যাশা করতে পারি। কারণ এটা একটা বাস্তবতা আছে। দেখেন আজকে এই সেমিনারটা এখানে হচ্ছে, এটা রিপোর্ট এখানে স্থানীয় পত্রিকাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ন্যাশনাল কাগজের আমার যারা কর্মী সহকর্মী আছে তারা পাঠাবে, কিন্তু ন্যাশনাল পত্রিকাগুলো কয় লাইন চাপবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ আছি। কারণ আমি 3টি জাতীয় দুর্নীতি 22.5 বছর কাজ করেছি। সুতরাং যে আলাহাবাদ অ্যাসোসিয়েশন ডাকলে এই আইন নিষেধ প্রধান আরো যারা আছেন তারা যাবেন। আমাদের অবস্থা তো আপনারা জানেন, 2-1 জন গেলেই বলতে পারবে। সেখান থেকে নিয়ে একটা উদ্যোগ নেওয়া হোক, যাতে আমরা সিলেটকে বাঁচাতে পারি, সিলেটের হাড়গুলো বাঁচাতে পারি, পরিবেশ সুরক্ষা করতে পারি, নদীগুলো বাঁচাতে পারি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার বক্তব্য অলরেডি আমি একটা প্রেস ক্লাবে একটা মিটিং করেছি, নোটিশ সবাইকে দিয়েছি, আপনাদের সিলেটের প্রেস ক্লাব বলতে পাঠিয়েছি যে সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে এখন আমরা প্রাধান্য দিচ্ছি বন্যাটা। আইনুল নিশাত আমার সহপাঠী, আমি তাকেও বলবো আপনাদেরকেও সবাইকে দাওয়াত দেবো, যাবেন। এবং আমরা সবচেয়ে বড় জিনিস আমি একটা এজিএমে বলেছিলাম যে লিডারশিপ নিতে হলে মন্ত্রিত্ব লাগে না। আজকে যেটা আপনারা করেছেন এটা আমি মনে করি অত্যন্ত একটা যে নেতৃত্ব দিচ্ছে সিলেটকে। আপনারা এটা করবেন, আমরা অপেক্ষায় থাকলাম। আমি দিয়েছি, আমি ডেটটা ফিক্স করে দেয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আলোচকদের বক্তব্যের শেষ পর্যায়ে আমাদের সিলেটের বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আইডিয়া নির্বাহী পরিচালক নাজমুল ভাই আছেন। আপনি খুবই যদি নতুন কিছু যুক্ত করতে চান তাহলে আপনি যাচ্ছেন। সভাপতি আসলে কেউ আমার নাম উচ্চারণ করেছেন, আমি দুঃখিত। আমি আসছি বিলম্বে, অন্যটা সবাই ছিলাম। নতুন আসলে তো কিছুই নেই। আমি আসার আগে অনেক কিছু হয়েছে কথা, এবং আসার পর যেগুলো শুনলাম মূল কথা তো চলে আসছে। নতুন কি বলবো, একটা জিনিস মনে হয় আপনারা আলোচনা করছেন কিনা জানি না, ইদানিং পত্র পত্রিকায় দেখা যায় যে ইটনা এবং মিঠামইন যে সড়ক হয়েছে তা আমাদের সিলেটে বন্যার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার একটা কারণ। এটা নিয়ে শ্রদ্ধা আইনুল নিশাত সাহেব প্রথম যেটা বললেন যেটা কোনো কারণ নয়, কিন্তু ইদানিং উনি আবার বলছেন এটা একটা কারণ। আমি জানি না আসলে কতটুকু কারণ, এটা আমরা আলোচনা করার দরকার আছে। আমার একটা পরিকল্পনা আছে কিছুদিনের মধ্যে, প্রত্যেক মিটিং একবার পরিদর্শন করেছিলাম, তখন এটাই আপনারা সেটা করবেন। আমি খুব সংক্ষেপে যেটা বলছি যে সিলেটে ফ্লাড নিয়ে আমার যথেষ্ট
স্টাডি আসছে এবং অনেক আগের থেকে 96 থেকে আমি অল্টারনেটিভ ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপর কাজ করেছিলাম এবং তার উপর ভিত্তি করে আমার বুকলেট আছে, ফ্লিপচার্ট আছে, পোস্টারও ডেভেলপ করেছি এবং এই পাহাড়ি এলাকার আশেপাশে যে সমস্ত গ্রামগুলো ছিল সেখানে অনেক কাজ আমি করেছি, ট্রেনিং দিয়েছি। কিন্তু আজকে আমি দেখি যে অল্টারনেটিভ আর্লি ওয়ার্নিং সিস্টেম আর কার্যকরী নয়। এখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা বর্তমানে প্রচলিত সেটা বেশ কার্যকরী। আমি প্রতিদিন যখন আমার মোবাইলে দেখি যে আজকের ওয়েদার ফোরকাস্টিংটা কি, সেটা থেকে বেশ কার্যকরীভাবেই আমাদের কিন্তু প্রতিফলিত হয়। সুতরাং আমরা বিষয়টা জানি যে কেন বন্যা হয়, সবকিছু জানি, এখন কি করতে হবে এটা হলো আসল বিষয়। সেই বিষয়টা যদি আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন এবং সেটা কার্যকরী করার জন্য যদি সবাই উদ্যোগী হন, তাহলে মনে হয় আমাদের এই ধরনের সমাবেশগুলো সার্থক হবে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার আমরা এই আলোচনার তো জবাব দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানের মধ্যে থেকে যাদের আমন্ত্রণ করেছিলাম, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে এসেছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোহাম্মদ আলী আকবর। কিছু অভিযোগ চলে আসছে, অনেক নাগরিকরা তো জি জি হ্যাঁ আলী আকবর। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ আলোচক বৃন্দ, সামনে উপবিষ্ট বিজ্ঞজন, বিসমিল্লাহির রহমানির রহিম। জহরাল ফাসাদা ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা রুমের 41 নম্বর আয়াতে ঘোষণা করেন, স্থলে এবং জলে যে সমস্ত বিপর্যয় ঘটে তার অধিকাংশ মানুষের দ্বারা অর্জিত। আমার মনে হয় যে প্রথম যিনি শুরু করেছিলেন তিনি এই কথা বলেছেন, আমাদের এক বড় বোন উপশহরে তিনি এই কথাটা জোর দিয়েছেন। আর আমার যেহেতু এখানে সময় খুব সংক্ষিপ্ততা আছে, অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আমি একটু সিটি কর্পোরেশনের বিষয়ে কিছু বিষয় বলা হয়েছে এটা একটু ইঙ্গিত দিয়ে তারপর আমার দু একটা কথা উপস্থাপন করবো। উপশহরের বিষয় বলেছেন উনি, এটা আসলে আগেই বলা হয়েছে উপশহরের লেভেলটাই হলো এখানে সুরমা যে ফ্লাই গঞ্জাম লেভেল, কিন্তু উপশহরে অনেক জায়গা আছে সেখানে লেভেল 9 বা 8.5। কাজে এটা আগে আরো বলেছেন হাওড়া এলাকা সেটাকে, সেটা যখন ডেভেলপ করা হয়েছিল সেটাকে লেভেলটা ওইভাবে মেনটেন করা হয় না, যার জন্য অল্প বৃষ্টিতে সেখানে বন্যা হচ্ছে। আরেকটা বিষয় পুষ্কর এলাকার একজন বলেছেন, এটা বিষয়টা নিয়ে আমি একটু কনফিউজ। উনি বলেছেন রাস্তাটা প্রায় 7 ফিট উঁচু করা হয়েছে, উঁচু করা হয়ে থাকতে পারে, কিন্তু 7 ফিট উঁচু করা হয়েছে এই বিষয়টা আমার কাছে একটু কনফিউজ মনে হয়েছে। কারণ আমরা কোনো একটা এলাকা ডেভেলপ করতে গেলে আমরা যেটা করি সাধারণত ও এলাকার কয়েকজন প্রতিনিধি, সম্মানিত কাউন্সিলর, ওনাদের সাথে আলোচনা করেই ওই রাস্তাটা কতটুকু কোন লেভেলে করা হবে সেটা আমরা নির্ধারণ করে থাকি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে শহর অঞ্চলের ভিতরে কোনো বাড়ির জায়গা বাড়ির কিছু, কোনো বাড়ির উঁচু, আমাদেরকে এই জায়গাটা আমাদের কম্প্রোমাইজ করতে হয়। উনি যিনি পুষ্পাঙ্গের কাছে বলেছেন, উনি বলছেন ওনার বাড়িটা এখন 1 ফিট নিচে আছে, তাহলে যদি ওদের হয় তাহলে তো যখন আগে রাস্তা ছিল তাহলে 4 ফিট নিচে ছিল, তাহলে তো অনেকটা খালের মতো ছিল বলা যাচ্ছে। তো যাই হোক, আমি কনফিউজ হয়ে যাচ্ছি না, আমি বলতে পারছি আমরা কোনো কোনো এলাকায় যেটুকু অনেক রাস্তা যদি নিচু থাকে, উঁচু নিচু থাকে, সেক্ষেত্রে আমরা কিছুটা কম্প্রোমাইজের দিকে একটু উঁচু করা লাগে, আবার কোনো ক্ষেত্রে এটা করতে হয় আর কি যে সময়ের ব্যাপারে নেই। আর একজন আমাদের যে সাংবাদিক দুহাভাই যেটা বলছিলেন আর কি সরার প্রকল্প, হ্যাঁ সরার প্রকল্প দিয়ে এখানে সরাগুলি অনেক জায়গাতে কিন্তু এনকস ছিল, অনেক জায়গায় ছোট ছিল, সেইগুলি অধিকাংশ এলাকাতে রিনিউয়াল করা হয়েছে, কিছু কিছু ওয়ার্কওয়ে তৈরি করা হয়েছে, সেটা আপনারা জানেন। আর কিছু কিছু আমরা করতে পারিনি, সেটা হলো যে সব করা সম্ভব হয়নি। অধিকাংশ ক্ষেত্রে প্রায় আমরা 11টা সরার ক্ষেত্রে আমরা এই কাজটা করেছি। জলাবদ্ধ নিরসনের যে প্রকল্প চলমান আছে সে প্রকল্পের নামের মধ্যে আছে জলাবদ্ধ নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ, নামের মধ্যে কিন্তু এটা আছে। এর মাঝে বিশেষ করে বিভিন্ন সাইজের ট্রেন আছে, সেই ট্রেন গুলি আমরা নির্মাণ করেছি, এখনো কাজটা কিন্তু চলমান আছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমরা আম্বরখানা থেকে শুরু করে যে সুনামনগরের 2 পাশেই আমরা কিন্তু বড় বড় ট্রেন নির্মাণ করছি। আর প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা এই ট্রেনটা করছি, কারণ আমি এমনি জানেন সিলেট কিন্তু মানে একদম সৃষ্টিকর্তাই কিন্তু সিলেটকে সহায়তা করেছে। শহরের বিরুদ্ধে অনেকগুলি 18 মতো ছড়া আছে, এই ছড়াগুলির সাথে আমরা
যে নগরায়নের যে ভিতরে এলাকা যদি কানেক্ট করতে না পারে তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাবে আর্টিফিশিয়াল জলাবদ্ধতা সৃষ্টি হবে। সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমরা ড্রেন নির্মাণ করেছি যেগুলি এই সড়কগুলির সাথে কানেক্টেড হচ্ছে। আরেকটা একজন আমার আহমেদুর ভাই বলেছেন নগর পরিকল্পিত আছে কিনা। হ্যাঁ, রিসেন্টলি আমাদের কিন্তু সিলেটের মহানগরীতে নগর পরিকল্পিত নিয়োজিত আছে, যদিও তিনি এখন পর্যন্ত ওইভাবে বিশদভাবে কাজ করতে পারেন নাই। এখন আমি একটু যদিও অনেকটা বিষয় বলেছেন, একটু একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আর কি, যে সিলেট আহমেদুর ভাই ঘোষণা করেছে যে বৃষ্টিতে সব জায়গাতেই হচ্ছে, শুধু সিলেট কেন সাফার করবে। এই কথা হচ্ছে আমাদেরকে প্রথমেই যিনি উনি বলেছেন আর কি, যে কারণটা হচ্ছে যেটা প্রাকৃতিক ভৌগোলিক অবস্থার করতে কারণে সিলেটকে সাফার করতে হচ্ছে, কারণ আমাদের আপস্ট্রিমে যে অবস্থানে আছে আর আমরা যে অবস্থানে আছি এই কারণে কিন্তু হচ্ছে। যে একটা তথ্য দেই যে জুলাইয়ের 15 তারিখে চেরাপুঞ্জি বৃষ্টি 517 কিলোমিটার একদিনে, যেখানে 135 কিলোমিটার অধিক বৃষ্টি হলে এক্সেসিভ রেইনফল বলা হয়। আর একটা হচ্ছে সিলেটে জুনের 9 তারিখে রাত 9টা থেকে 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, 3 ঘন্টা বৃষ্টি হয়েছে 230 মিলিমিটার। এরকম যদি হয় তাহলে আমাদের যে সরাগুলি বা যে ক্যাপাসিটি আছে এটা আপনি যদি দেখেন, আমি একটু খালি বলি, আমাদের যে মালয়েশিয়া যেটা আছে, মালয়েশিয়া সিলেট সিটি রোড এলাকার ভিতরে দৈর্ঘ্য হলো 7.5 কিলোমিটার, কিন্তু এই 7.5 কিলোমিটার সরার মধ্যে কোন জায়গার উপর 50 মিটার পাস, কোন জায়গায় সরকারিভাবে কিন্তু যে 56 সনের যে গেজেট করা আছে SM এর, সেইখানে এই সরাই এক জায়গায় আছে 50 ফিট বা 60 ফিট, আবার আরেক জায়গায় আছে মাত্র 12 ফিট বা 13 ফিট। এই যে বটল নেক যেটা থাকার জন্য এটা কিন্তু পানিটা ঠিক মতো প্রবাহ করতে হবে। এখানে কিন্তু আমরা ইচ্ছা করলেই ওই 12 ফিটকে আমরা কিন্তু 25 ফিট করতে পারছি না, কিন্তু যেখানে আমরা রিডিউস করেছি সেখানে দুই পাশের মালিককে বুঝে আমি সিলেট বাসীকে ধন্যবাদ দিই, তারা যেমন একেবারে মুক্ত মনে রাস্তা সম্প্রসারণ করার জন্য জায়গা দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা সরা যেখানে কাজ করেছি সেখানেও যেখানে বটল নেক আছে আমরা কিন্তু দুই পাশে বুঝে 3 ফিট 4 ফিট কিন্তু অনেক জায়গাতে আমরা নিয়েছি। বটল নেকটা ছোটটাকে একটু বড় করতে সক্ষম হয়েছি, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু আমরা এখন করতে পারিনি। তো এটা হলো একটা এই অস্বাভাবিক বৃষ্টি সিলেটে বন্যার যে কারণটা হলো, একটা হলো অস্বাভাবিক যে বৃষ্টির প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, আর ভূপ্রাকৃতিক অবস্থাতে বললাম নদী ভরাট, আবার জলাভূমি ভরাট যেটা আগে বলেছেন, আর জলাভূমির মধ্যে বিভিন্ন অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, আমাদের সরা কাজেগুলি বা আমাদের যেগুলি সরা কাল আছে সবগুলি এইগুলির মধ্যে যে বটল নেক থাকার কারণ। আর সবচেয়ে আরেকটা বড় যেটা বলছে, অনেকেই বলছেন যে যত্র তথা নির্বিচারে ময়লা আবর্জনা ফেলা, যেটা বলছেন যে শুধুমাত্র বন্যার সময় না, এমনিতে আমি ওই দিন এলাকা একটা বলতে বলে আমাদের হাউজিং স্টেট এলাকা, সেইখানে গিয়ে দেখলাম ওনার বাসার সামনে ল্যাপ রেখে দিয়েছেন। এটা আলটিমেটলি এটা গন্তব্য হলে হয়তো আমার সরা বা কোনো ট্রেন, এটা কিন্তু গন্তব্যটা ওই জায়গায় হতে পারে, এটা কিন্তু দেখা যাবে আলটিমেটলি আমাদের হয়তো ট্রাকের মধ্যে আর যাবে না, এরকম হতে পারে। তো আর পাহাড় এলাকাটা তো একটা বিষয় আছেই, বন জঙ্গল উজাড় করা আছেই। তো এই কারণে আমরা এই যে কারণগুলি বললাম, এই কারণগুলির মধ্যে অস্বাভাবিক বৃষ্টি যারা আছে এটাকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু বাকি যে বিষয়গুলি আছে নদী ভরাট, জলাভূমি ভরাট, অবকাঠামো নির্মাণ, সরাকালের যে বটল নেক, এটাকে ইচ্ছা করলে মানে সরকারের সহায়তা রাখবে এটা এক্ষেত্রে। আর যত ময়লা আবর্জনা মানুষকে সচেতন করার মাধ্যমে এই কাজটা যদি অন্তর্ভুক্ত করতে পারি আমরা, যে যেখানে সেখানে নির্বিচারে ময়লা আবর্জনা ফেলানোর যে এইটা যদি অন্তর্ভুক্ত আমরা নিজেদের সাথে যদি আমরা কিছুটা করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় অন্তত 50 থেকে 60 বার এটা বন্যা প্রতিরোধ করবো না, কিন্তু জলাবদ্ধতা থেকে কিন্তু আমরা নিজেরা আমরা সেফ পাবো। এবং এই ক্ষেত্রে যে সিটি কর্পোরেশনের বিশাল ইনভেস্টমেন্ট লাগে সেটাকে আমরা অন্যদিকে ডাইভার্ট করতে পারবো। এখানে একটা জিনিস বলি আমি, সরার মধ্যে যদি মানুষ ময়লা আবর্জনা ফেলে, সেই ময়লাটা উঠিয়ে আমার পরিষ্কার করতে যদি 10 টাকা খরচ হয়, এটা কিন্তু যদি নির্দিষ্ট জায়গায় ফেলেন তাহলে কিন্তু আমার 1 টাকা খরচ করলে আমি পারি। কারণ সরাগুলি থেকে দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে সব জায়গাতে ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারি না। দেখা যাচ্ছে যে এক জায়গায় ময়লা ফেলে 1 কিলোমিটার দূরে নিয়ে আমার এটাকে উঠিয়ে উঠাতে হয়, প্রথম এক জায়গা থেকে টেনে আবার আরেক জায়গায় আনতে হয়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় আনতে হয় এইভাবে। এবং এমন জায়গা এগুলো কিন্তু সরাসরি মানে আইডেন্টিফাই করা খুব কঠিন ব্যাপার যে কোন জায়গায় উনি ময়লা আবর্জনা ফেলছেন, কারণ এইগুলো তো বাড়ি ঘরের ভিতরে যাওয়া লাগে, কারণ সরাও কিন্তু দুই পাশে অনেক বাড়ি ঘরে উঠে গেছে, সব জায়গায় আমরা ইচ্ছে হলে যেতেও পারি না। তো এই জায়গা বিশেষ এই জায়গাটা যদি অন্তত আমরা যারা আজকের যে সেমিনার যারা আয়োজন করলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে অন্তত একটা জায়গায় যদি আমরা মানুষকে সচেতন করতে পারি। আমি কিন্তু বারবার মাননীয় মেয়র মহোদয় সহ আমাদের মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাবো, এই এজেন্ডাটা অন্তর্ভুক্ত করেছিলেন প্রথম মিটিং এর মধ্যেই, যে সব কাউন্সিলরকে নিয়ে
আগে এই কাজটা করতে হবে। আমি স্যারকে মেমোতে বলেছি যে আগে নিজেরা মোটিভেটেড হওয়া লাগবে, তারপর মানুষকে মোটিভেটিং করতে হবে। কারণ যারা আপনারা ধরুন নির্বাচিত হয়ে আসে, মানুষকে যে মানুষ আপনাদেরকে অন্য একজনকে ভোট দিতে চেয়েছিলেন, তিনি যদি আপনাকে ভোট দিতে পারেন, মোটিভেটিং করতে পারেন, তাহলে এই সম্মানিত কাউন্সিলর শব্দের মাধ্যমে আমরা মেয়র মহোদয়ের মাধ্যমেই মানুষকে মোটিভেটিং করা সম্ভব। যদি এই একটা কাজ আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে অন্তপক্ষে যে আমাদের মনুষ্য সৃষ্ট যে ব্যাপারটা, এটা থেকে আমরা রেহাই পাবো। আর এতে করে আমাদের ওই যে কিছুটা হলে আমরা এই জলবদ্ধতা এবং বন্যার হাত থেকে রক্ষা পাবো না, কিন্তু জলবদ্ধতার হাত থেকে আমরা কিছু রেহাই পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ আলী আকবরকে। এবার অনুরোধ করছি অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুশি মোহন সরকারকে। অপরিকল্পিত নগর উন্নয়ন যে হইল এতদিন ধরে, এটা নিয়ে আপনাদের দায়িত্ব কি ছিল, সেটা নিয়ে আপনি কিছু বলতেন? আপনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আপনাদের দায়িত্ব ছিল, তাই না? ধন্যবাদ। আজকের এই কর্তব্য সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই সবার বিজ্ঞ আলোচক বৃন্দ, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা জলাবদ্ধতা বাস্তবের কারণ এবং আমাদের যে বন্যা, সেটা অনেকটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের সাথে সম্পৃক্ত। আমি শুধু প্রথমে কিছুটা তথ্য উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের এই সিলেট অঞ্চলে এই এক মাসের মধ্যে পরপর তিনবার বন্যা আক্রান্ত হয়েছে। প্রথম বন্যাটা যেটা হয়েছে সেটা 29শে মে। ওই সময় 28 মে থেকে 30 মে 3 দিনে আমাদের সিলেটে জাফলংয়ে বৃষ্টি হয়েছে 743 মিলিমিটার, লালাখালে 343, কানাইঘাটে 332। তার চেয়ে বড় কথা যে আমাদের যে চেরাপুঞ্জিতে ওই 3 দিনে বৃষ্টিপাত হয়েছে 1202। দেখেন ওই সময় যে বন্যাটা হয়েছে শুধু আমাদের সিলেট জেলাতে, ওই সময় কিন্তু সুনামগঞ্জ কিংবা ভাটি অঞ্চল, হাওড় অঞ্চলে কোনো জলাবদ্ধতা বা বন্যা ছিল না। পরবর্তী যে বন্যাটা হয়েছে সেটা হলো 15/6/2024 থেকে 19/6/2024 এর মধ্যে হয়েছে, মধ্যবর্তী সময়। এই যে কয়েকদিনের বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে হয়েছে 1606 মিলিমিটার বৃষ্টিপাত, জাফলংয়ে হয়ে গেছে 1236। দেখেন অল্প সময়ে এত বেশি পরিমাণ পানি আসছে, যেটা আমাদের নদী যে ক্যারি করবে সেই সক্ষমতা ছিল না। এর পরবর্তীতে বন্যাটা হয়েছে আমাদের 29/6 থেকে 4/7। এটা কারণ হলো আমি একটা স্ট্যাটিস্টিক দিতে চাই। আমাদের যে আইডিওগ্রাম আছে, ওনারা একটা স্টাডি করে ইয়েতে পেয়েছি যে আমাদের প্রথমে কি বরাক নদী 2 ভাগে ভাগ হয়েছে, একটা সুরমা আর একটা কুশিয়ারা। আমাদের সুরমার পাশে কিন্তু যে উপজেলাগুলা বেশি বন্যা প্লাবিত হয়েছে। আমাদের যে সুরমা নদী অমরসুখ পয়েন্টে যে সুরমা নদী, সেটা পানি ধারণ ক্ষমতা হলো 1100 কিউমেক, কিন্তু আমাদের যে সুরমা নদীর যে পানি আসছে, বরাকের যে পানিটা আসছে সেটা 1500, সেখানে কিন্তু 400 কিউমেক বেশি পানি এসেছে। তারপরে আমাদের সুরমার সাথে আমাদের যে লোবাচড়া সেটা যুক্ত হয়েছে। সেখানে যুক্ত হওয়ার পরে আমাদের সিলেটে লোবাচড়া এবং সুরমা নদীর পানিটা আসছে সিলেটে পাস হচ্ছে। সেখানে সিলেটে যে আমাদের নদীর সেকশনটা আসছে, সেখানে 1850 কিউমেক পর্যন্ত ওইটা পানি ক্যারি করতে পারে। কিন্তু আমাদের যে এই বছর যে আসছে 4700, তার মানে 1850 কিউমেক পানি আমার এই নদী দিয়ে বেশি প্রবাহিত হচ্ছে, যার ফলে আমার সিলেট অঞ্চলে কিন্তু বন্যাটা, যেহেতু অতিরিক্ত পানিটা নদী ক্যারি করতে পারেনি, আমাদের বন্যার আক্রান্ত হতে হয়েছে। তদ্রুপ আমার ছাতকে যদি আমি সুরমা নদীতে দেখি, আমার ছাতকে যে সেকশন আছে সেখানে আমি 3600 পর্যন্ত আমি এটা ক্যারি করতে পারি, কিন্তু আমার ছাতক পয়েন্টে 16,100, তার মানে কি 12,500 পানি অধিক বেশি প্রবাহিত হয়েছে। এটা হলো আমাদের স্টাডি রেজাল্ট আমি বলছি। আর সুনামগঞ্জ এটা হলো 4400 করতে পারে, কিন্তু সেখানে সর্বোচ্চ প্রবাহ ছিল 17,600, সেখানে 13,200। এই বিপুল পরিমাণ পানি যেহেতু আমাদের নদী ক্যারি করতে পারেনি,
ফলে আমাদের এখানে সিলেট অঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে এবং এটা দীর্ঘমেয়াদী হচ্ছে। তো ওই থেকে পরিত্রাণ করার জন্য আসলে শুধু আমাদের সিলেট অঞ্চলের চিন্তা করলে হবে না, আমাদের যে এই বিশাল জলরাশি সে হাওড় অঞ্চলে, সেখানে 7টা জেলা আছে হাওড় বিশিষ্ট, সেগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। তা আমরা পানি উন্নয়ন বোর্ড সেখানে কি করেছি যে 2022 সালে বন্যার পরবর্তী সময়ে এটা স্টাডির মাধ্যমে, যেটা আপনি বলেছেন যে সমীক্ষার মাধ্যমে আমরা প্রথমে সুনামগঞ্জকে নেওয়া হয়েছিল। সুনামগঞ্জে যে আমাদের যে নদীগুলো আছে, এখানে সুরমা নদী, সুরমা আমাদের এখান থেকে সুরমা নদী এবং সুনামগঞ্জের যে শাখা নদী, 19টি নদী খননের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেটা আমাদের প্ল্যানিং কমিশনে জমা আছে। সেটা আমি গতকালকেও আমি প্ল্যানিং কমিশনে ছিলাম, সেটা নিয়ে অ্যাপ্রাইজাল মিটিং হয়েছে। তো ওইখানে যদি আমরা এটা যদি ডিপিপিটা অনুমোদন হওয়ার পরে আমরা কিন্তু এটা একটা ভালো একটা রেজাল্ট পাবো। তারপরে আমাদের ওইখানে বিশেষভাবে আমাদের সুরমা নদী ওইখানে 84 কিলোমিটার আছে, একদম সেই মেঘনা পর্যন্ত। আমাদের সুরমা নদীর ডাউনে আমরা বলি এটাকে ধনু নদী, সুনাম ইয়েতে গিয়ে নেত্রকোনায়, তারপরে ঘোড়াউতরা, বিভিন্ন পয়েন্টে তারা যে বিভিন্ন সেকশনে যে নদীগুলা খননের যে ওরা জেনে যে আমাদের নির্দিষ্ট করে দিয়েছে যে সেখান থেকে প্রায় 80 কিলোমিটার নদী কিন্তু আমাদের সুরমা নদী, সেটা ছাতক থেকে শুরু করে আমাদের কিশোরগঞ্জের একদম মেঘনার মুখ এই পর্যন্ত মানে কি 80 কিলোমিটারের মতো আছে। তো ওই বিশাল এবং টোটাল হলো কৃষ্ণা নদী এবং টোটাল নদী লেন্থ হলো আমাদের 443 কিলোমিটার। এছাড়া আছে সংযুক্ত যে খালগুলা সুনামগঞ্জে, সেখানে আছে আরো 140 কিলোমিটার। ওইগুলা খনন করার পরে আমরা করলে আমরা একটা রেজাল্ট পেতে পারি। তারপরে আমাদের এই সুরমা এবং কুশাইনে আরেকটা স্টাডি প্রকল্প, সেটা প্রায় সমাপ্ত হয়ে গেছে। ওইখানে তারা যে আমাদেরকে রিকমেন্ডেশন গুলো দিয়েছে, সেখানে আমাদের সুরমা নদী থেকে আমাদের কানাইঘাট থেকে ছাতক পর্যন্ত 52 কিলোমিটার, আর কুশাইরা নদী বিহারীবাজার থেকে আমাদের শেরপুর পর্যন্ত 52 কিলোমিটার। তাছাড়া আরো 3টা নদী আছে, সেটা বাসিয়া নদী, আমাদের পিয়াই নদী, আর এখানে কুশি নদী, সেটাও আমাদেরকে মানে এই টোটাল লেন্থের মধ্যে 52 কিলোমিটার। তার মানে কি যেখানে যেখানে আমাদের চর পড়েছে অথবা হাম্প সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু খননের জন্য একটা রিকমেন্ডেশন আমাদের দেওয়া হচ্ছে এবং সেটা যেহেতু ফাইনাল দিয়ে দেওয়ার পরে আমরা একটা ডিপিপি প্রণয়ন করতে পারবো। আসলে বলা হচ্ছিল যে আমাদের এই সুরমা নদীর যে এই অংশ খনন আসলে আমাদের নিচ থেকে খনন করে আসতে হবে, মাঝখান থেকে আমি খনন করলে সেটা কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। ফলে হলো আমাদের মন্ত্রণালয়, তাছাড়া আমাদের মন্ত্রী মহোদয় কয়েকদিন আগে এসেছিলেন, উনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন শুধু সুনামগঞ্জ এবং সিলেট নিয়ে হাওড় অঞ্চলের সমষ্টিগতভাবে একটা পরিকল্পনা করার জন্য, যেটা আইডব্লিউকে উনি একটা নির্দেশনা দিয়েছে। এখন এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। আমরা বন্যার প্রকোপ থেকে কিছুটা প্রশমন পাইতে পারি। আমরা এখানে বিভিন্ন আলোচক বৃন্দ কিছু কিছু প্রশ্ন উঠেছেন, আমি মনে করি আমার ডিপার্টমেন্টে আমাকে একটু শেয়ার করতে চাই। যে জনাব শরীফ জামিল সাহেব প্রথমে বলেছিলেন যে সার্ভে করার সময় যে আমাদের পলিথিন যে আছে, সেটা তো আসলে আমাদের ম্যাথমেটিক্স সার্ভে করা, ম্যাথমেটিক্স সার্ভে সেই জিনিসটা ম্যাথমেটিক্স সার্ভেতে জাস্ট কোথায় কোন লেভেলটা সেটাই নির্ধারণ করা যায়। ম্যাথমেটিক্স সার্ভে দ্বারা মানে পলিথিন আছে কিন্তু, যেমন আমরা এখানে 15 কিলোমিটার ছিল, 15 কিলোমিটার মধ্যে 12 কিলোমিটার কিন্তু আমরা খনন করে ফেলেছি। শহরাঞ্চলে শুধু সেই 3 কিলোমিটার অঞ্চলে কিন্তু আমাদের অতিরিক্ত পলিথিন বা কোথাও কোথাও ঘাসকাটা পাথর পাওয়া গেছে, এমনকি গাছের গুড়ি পাওয়া গেছে। সেটা আমি নিজেও বিভিন্ন সময় গিয়েছি, দেখেছি। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন এসেছিল যে পিম সাহেব বলছিলেন যে নদী খননের সময় এখানে যারা আছেন তাদেরকে সংযুক্ত করতে। আমার তো পানিটা যেহেতু 29শে মে থেকে পানি চলে আসছে, আমি খনন করতে পারিনি, পানিটা কমার সাথে আবার করবো। ওই সময় যে যেতে চান অথবা আমি যে যেতে আমার সাথে যোগাযোগ করলে অথবা আমি খনন যখন হতে শহরের কাছে সবাই দেখতে, ওইখানে গিয়ে দেখে আমাকে খবর দিলে হতো, আমি নিয়ে যেতে পারি, সমস্যা। আমি এর আগে সুনামগঞ্জে ছিলাম, আমি সুনামগঞ্জে যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম
সেখানে আমরা কিন্তু বেশ কিছু 106 কিলোমিটার নদী, বিভিন্ন নদী ছিল, 6টা নদী ছিল, সেগুলো খনন করার সময় আমরা সুনামগঞ্জে এলএসএল যারা ছিল সবাইকে নিয়ে আমরা দেখি, আমরা এখানেও দেখি না বড় সমস্যা। কৌশিক সাহা স্থাপত্য উনি একটা প্রশ্ন রেখেছেন যে যত্রতত্র স্লুইস গেট অথবা বাঁধ নির্মাণ করা যাবে না। আমরা সেই স্লুইস গেট নির্মাণ থেকে আমরা বেরিয়ে আসছি। আমরা যে হাওড় প্রকল্পটা যেটা বলেছিলাম যে সেখানে এলো আমাদের যে স্লুইস গেট নির্মাণ না করে আমরা বাঁধ নির্মাণ যে খালগুলো আছে সেগুলোকে আমরা ফ্ল্যাট নিউজ বলছি। ফ্ল্যাট নিউজ মানে কি খালটা খালের আকারে থাকবে, খালটা খালের আকারে থাকবে, জাস্ট যে ওয়াটারওয়েটা আছে হাওড়ের পানি ঢোকা এবং প্রবেশ করে যে রাস্তাটা সেটাকে আমরা নিচটা জিওএফ এবং সিসি ব্লক দ্বারা আমরা আর্মার করি। এটি যে পানি যখন ঢোকার সময় এবং বেরোয়ার সময় যে বিশাল একটা গর্তের সৃষ্টি হয় সেটা হবে না, এবং ওয়াটারওয়েটাও ঠিক থাকবে। তাছাড়া আপনারা জানেন যে হাওড়ে প্রতি বছর সুনামগঞ্জ, বিশেষ করে প্রতি বছরে হাওড়গুলাকে আমাদের সুনামগঞ্জে 1717 কিলোমিটার আমাদের ডুবন্ত বাঁধ, প্রতি বছরে এর মধ্যে 4 থেকে 500 অথবা 600 কিলোমিটার বাঁধ আমাদের রিপেয়ার মেনটেন করতে হয়। এর মধ্যে 100 কিলোমিটারের মতো বাঁধ আছে অতি ঝুঁকিপূর্ণ, সেগুলা কি যেখানে নিচু জায়গা আছে যেগুলা খাল আছে সেদিকে, এবং সেই মাটিগুলো কিন্তু একদম বর্ষার হয়ে যায়। আমরা ওই প্রকল্পের মাধ্যমে ওই কিছু কিছু জায়গায় যেটা ভাঙানো জায়গায় সেটাকে সিসি ব্লক দ্বারা আবৃত করে দিচ্ছি। আবৃত করে দেওয়ার ফলে কি হবে, প্রতি বছরে আমার মাটি দ্বারা এটা ভরাট করতে হবে না, বাদ দিতে হবে না। ফলে হলো যে হিউজ পরিমাণ টাকা লাগতো, এবং যে আমরা যে বলি যে মাটি ওয়াশ আউট হয়ে নদী ভরাট হয়ে যায় সেটা থেকে আমরা মুক্তি পাবো। তো আলটিমেটলি বাসিয়া নদীর কথা আসছিল। বাসিয়া নদীর একটা আমাদের ওই যে জলবায়ু ট্রান্সফার থেকে হয়েছিল, কিন্তু সেটা ঠিকই আছে। যিনি বলেছেন যে পতিত এবং উৎসব কোনটাই খনন করা হয়নি, সেটাই হলো ছোট একটা প্রকল্প ছিল। এটা আরো বেশ 3-4 বছর আগে হবে, তখন আমি ছিলাম না। এখন হলো আমাদের যে ইয়েটা আসছে এখানে, সাজেশনটা আসছে, রিকমেন্ডেশনটা, সেখানে বলা হয়েছে যে বাসিয়া নদীর খনন, সেটা আমরা বাসিয়া নদীর খনন আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। তো আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সর্বতভাবে সচেষ্ট আছি, আমরা করব। তবু আমাদের মানে সামাজিক দায়বদ্ধতা আছে, এবং সবারই তো পানি উন্নয়ন বোর্ড শুধু একক কোনো ইয়ে না, এটা সমাজের একটা অংশ। তো আমরাও সবার সাথে একটা কোঅর্ডিনেট করে কাজ করতে চাই, একটা জবাবদিহিতামূলক কাজ করতে চাই, এবং কাজ করব সেই আশা ব্যক্ত করি আমি শেষ করব। ধন্যবাদ। আজকের নির্ধারিত আলোচকদের বক্তব্য শুনেছি। আমাদের অনেকেই উপস্থিত হয়েছেন, বক্তব্য যাদের শুনতে পারলে খুব ভালো হতো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডক্টর মুস্তফা শাহজামান চৌধুরী বাহার। পরিচয় করিয়ে দিচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ডিন প্রফেসর ডক্টর কামাল আহমদ চৌধুরী। পরিচয় করিয়ে দিচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নাদিয়া চৌধুরী। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ছিলেন। পরিচয় করিয়ে দিচ্ছি এজাজ আহমেদ চৌধুরী, সাবেক সহসভাপতি সিলেট চেম্বার অফ কমার্স। এজাজ ভাই ছিলেন। বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক ব্রেনের নিউ ইয়র্ক শাখার সদস্য শাহানা বেগম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর জফির সেতু। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ফারুক উদ্দিন। ঢাকা থেকে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। ছিলেন সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল হাদি।
আমি অন্যান্যদের সাথে আমি অন্য নামগুলো বলছি। মোহাম্মদ রেজাউল কিবরিয়া, তিনি ইটিপি নিয়ে কাজ করেন। আছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, তিনি পরিবেশ আন্দোলনের একজন সংগঠক। আছেন নাহিদ পারভেজ বাবু, তিনি একজন সংস্কৃতি কর্মী। আমি আরো যারা আছেন আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। এবার আমরা মঞ্চ থেকে বক্তব্য শুনবো। আমরা আজকের এই সভার অন্যতম আয়োজক সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি জনাব তাহমিন আলমের বক্তব্য শুনবো, তাহমিন আহমেদের বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার প্রধান অতিথি নদী রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, আমাদের এখানে প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের সিলেটের কৃতি সন্তান শরীফুজ্জামিন, আমাদের আজকের সভাপতিত্ব করছেন আমাদের সিলেটের অহংকার, আমাদের জালালাবাদ সম্মানিত সভাপতি। এখানে উপস্থাপনা করছেন আমাদের সিলেটের পরিবেশ ধরা সঞ্চালক আমার হাকিম। আমি সবার নাম টেস্ট করতেছি না। আমি সবাইকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সিলেটের গুণীজন সবাই এখানে উপস্থিত আছেন এবং আছেন আমাদের সিটি কর্পোরেশন সহ আমাদের পানি উন্নয়ন সহ সবাই এখানে উপস্থিত আছেন। আসলে আমার সারা অঙ্গনে ব্যথা, মলম লাগাবো কোথায় আসলে নিজে বুঝে পাচ্ছি না। কারণ আমি সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 40টি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন সমস্যা নিয়ে চিঠিগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রত্যেকটা মহলে চিঠি আমরা দিয়েছি এবং যে যে সমস্যার ক্ষেত্রে যখনই সেই সমস্যায় আমরা উপনীত হয়েছি সেই সমস্যা সমাধান করার জন্য আমরা বর্তমান জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার মহোদয়, লোকাল এমপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু আমরা চিঠি প্রেরণ করেছি। আমার সাথে রেকর্ড সহ আপনাদের জানালাবাদ রেজিস্ট্রেশনটা প্রেরণ করেছি। আমরা আসলে সিলেটবাসী মানে আমি বলি নির্যাতিত। 8টা বিভাগের ভিতরে যদি কোনো জেলা যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে সিলেট জেলাটা একমাত্র বিভাগ যেটা সবসময় আমরা নির্যাতিত হয়ে থাকি। আমাদের কোনো কথাই কোনো বলাই, যে সব সাংবাদিক ভাইরা এখানে কথা বলেছে সবাই কিন্তু কথা বলে গিয়েছে, কিন্তু আমাদের কথা কেউ শুনে না, শুধু আমাদেরকে নিয়ে হাসে, পাগলে কিনা বলে আর পাগলে কিনা খায়, এইভাবে আমাদেরকে নিয়ে সবাই টিটকারি করে। কারণ হলো কি, এইটা কিন্তু আমাদের ম্যান মেড প্রাকৃতিক দুর্যোগ আমরা নিজেরা সৃষ্টি করেছি, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি। আমি যদি আপনাদেরকে বলি, আমাদের সিলেট জেলায় 1988 সালে প্রথম পানি বন্যা হয়েছিল, যে বন্যাটা হয়েছে এর আগে আমার জন্মের আগে আমার বাবারা বলেছিল বড় পানি এসেছিল। এই বড় পানিতে সিলেট জেলার আন্তর্জাতিক ঘড়ির উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, সেই বড় পানি। আর 1988 সালে তারপরে পানি হয়েছিল। তারপর থেকে যদি আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন, 88 পরে 2004 সালে বন্যা হয়েছে, 4-এর পরে যদি দেখেন আপনার তার 20 বছর পরে 2010 সালে এসে আবার পানি হয়েছে। তারপর থেকে কিন্তু আমরা এই পানির সাথে আমরা যুদ্ধ করতেছি। কি জন্য যুদ্ধ করতেছি? 2017 সালে এই নদী খনন পরিবেশ সবকিছু মিলে একটা মামলা হলো হাইকোর্টে। সেই মামলার পর রায় আসলো 2017 সালে। তারপর থেকে 17 সাল থেকে যদি আপনারা হিসাব করেন তাহলে দেখতে পারবেন 20 সালে বন্যা, 22 সালে বন্যা, 23 সালের বন্যা, 24 সালের বন্যা। তাহলে কেন? এটা কি আমরা তৈরি করি না? আমাদের যে আল্লাহ আমাদের প্রদত্ত যে প্রাকৃতিক সম্পদ দিচ্ছেন, সেই সম্পদটাকে আমরা যদি আহরণ না করতে পারি
আর সেই সম্পদটাকে যদি আমরা পুঞ্জীভূত করে হাজার হাজার ডলার দিয়ে যদি পাথর ইম্পোর্ট করি বিদেশ থেকে, তাহলে কি এই ডলারও পাচার হলো, এদিকে আমরা পাথরও ইম্পোর্ট করলাম। আর আমাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, যে সম্পদটা এই আমরা কি পরিবেশবাদী দেখি না, এখানে মাইনিং করে আপনার এই ইন্ডিয়াতে যে প্রতিদিন মাইনিং করে যে এত গুড়ি নুড়ি পাথর বালি সবকিছু যে এই বন্যায় যে আমাদের বাংলাদেশে এসে ঢুকতেছে, এটা নিয়ে তো আমরা কেউ একটাবার কথা বললাম না, কেউ একটাবার পরিকল্পনা করলাম না। এই মেঘালয় রাজ্য, আমরা তো প্রতিদিন মাইনিং এর শব্দ শুনি, আমরা কি একটাবার এটা নিয়ে কথা বলি না কেন? আমরা কিভাবে এটা ইয়ে করবো, পরিবেশ আমরা রক্ষা করব? আমাদের দেশে পাথর আসতেছে, আমার কাছে 3 লক্ষ টন বালির জন্য মেঘালয় থেকে লাইট নিয়ে এসেছে, এলসি দিয়ে আমাদের এখানে বালি নিবে। কি মেঘালয় কি বালি নাই? না, মেঘালয় বালি নাই, সব বালি বাংলাদেশে চলে আসে। আমরা ডলার ইনকাম করতে পারি। আমি এদের ব্যবসায়ী হিসাবে আমি মানে বিশ্বাস করি যে আমরা নিজেদের ধ্বংস আমরা নিজেরাই টেনে আনতেছি। আমরা পানি পরিবেশের ইয়ে ছাড়া আমরা বালি এক্সপোর্ট করতে পারতেছি না, অথচ এই বালি দিয়ে একটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আমরা এটলিস্ট 10% বালি যদি আমরা এক্সপোর্ট করতে পারতাম, তাহলে আমরা এখান থেকে কিছু আর্নিং আমরা করতে পারতাম। কিন্তু আমরা বালিও উত্তোলন করতে পারি না, কিছুই করতে পারি না। আমাদের এই নদীগুলা এমনি তো আর হয় নাই। তারপরে আমি আরেকটা জিনিস বলি, আমাদের এই বাংলাদেশ নদী রক্ষা কমিশন 4 বছর আগে সিলেটের সুরমা, কুশিয়ারা, হবিগঞ্জ, খোয়াই, সুনামগঞ্জ, জাদুঘাটা নদী এগুলো নিয়ে, এই নদী দখল নিয়ে কিন্তু একটা প্রতিবেদন প্রেরণ করেছিলেন এবং পত্রিকায় এগুলো এসেছে। সেই পত্রিকার বরাদ দিয়ে কিন্তু আজ পর্যন্ত একটা কাজ হয়েছে না। আমাদের শরীফ জামিল সাহেব হবিগঞ্জের জেলার সন্তান, উনার নদীটাও তো ডাইভার্ট হয়ে গেছে, যে নদীর যে গতিধারা ছিল ওইটাও ডাইভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের এই যে পরিকল্পনাবিদ, আমাদের এই সবকিছু মিলে আমরা যে প্ল্যানিং করি না কেন, একটু আগে সিটি কর্পোরেশনের একটা মহা পরিকল্পনা কিন্তু ঢাকায় প্রেরণ করা হয়েছে, মন্ত্রণালয়ে আটকে রয়েছে। আমাদের মন্ত্রণালয়গুলোকে সচল করতে হবে। এবার সিলেট বিদ্বেষী মনোভাব থেকে পরিহার হয়ে সিলেটের পক্ষে কথা বলার জন্য, সিলেট একমাত্র বাবা শাহজালাল 360 আউলিয়ার দেশ, এই জায়গা যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ আর থাকবে না। তাই আমি মনে করি এই 360 আউলিয়ার দেশের দিকে, শ্রী চৈতন্যর মুখের দিকে তাকিয়ে এই জেলাকে রক্ষা করার নৈতিক দায়িত্ব বাংলাদেশের 6টা বিভাগের প্রত্যেকটা জেলার নাগরিকের দায়িত্ব হলো কি এই জেলাকে এখন বাঁচানো। আমরা ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে আমার এখন কিন্তু কিছু কথা আমি একটু ডিবেট করতে চাই। আমরা তো বাড়ির ভিতরে পিট তৈরি করি, স্যানিটারি ট্যাঙ্কির জন্য পিট তৈরি করি, সিটি কর্পোরেশন কেন ড্রেনেজ পিট তৈরি করে না? এটার কারণ কি আপনারা একটাবার জিজ্ঞেস করতে পারেন না? এখানে কি একটা পিট দরকার না? প্রতিটা ড্রেনের জায়গায় জায়গায় একটা পিট দরকার। আমি তো ইঞ্জিনিয়ার না, পিট থাকতেই তো হবে এখানে। পিট যদি না থাকে এই পানিটা শোষণ করবে, এই জায়গার ময়লাটা পরিষ্কার করবো, কোন জায়গায় গিয়ে ময়লা পরিষ্কার, আজকাল ড্রেনিং কি পরিষ্কার করবো? একটু আগে বলেছেন আমরা জনগণ সচেতন হতে হবে। জনগণ সচেতন হতে হলে সরকার সচেতন প্রথম হতে হবে, আইন সচেতন হতে হবে প্রথম, তারপরে জনগণ। জনগণ কিন্তু আপনি এমনি সচেতন হয় না, জনগণকে সচেতন করে নিতে হয়। আমরা এখন অফিসে গেলে যে কাজ করতে হয়, আন্ডার টেবল, আবার টেবল সবকিছু করতে হয়, এটা কিন্তু আমরা শিখিনি, আমাদেরকে শেখানো হয়েছে। তাইলে সরকার আমাদেরকে এক্স্যাক্টলি এইভাবে আমাদেরকে শেখাতে হবে। নতুবা আমি ড্রেনে ময়লা ফেলবো, তা আমার ময়লা ফেলার জায়গা তো নাই, ময়লার পরিবেশ নাই, আমার টেস্ট নেওয়ার মতো কোনো সপ্তাহ নাই যে এই সপ্তাহে আমার সেই টেস্টটা নিয়ে যাবে, আমার এই কাগজটা নিয়ে সিটি করবেন। কিন্তু আমাদের 35টা লাইসেন্স আমরা নিতে হয় প্রতিটা মন্ত্রণালয়, 35টা লাইসেন্স, নট ওয়ান লাইসেন্স, 35টা লাইসেন্স সিটি কর্পোরেশন থেকে শুরু না, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা লাইসেন্স আদায় করতে হয়। সরকার তো ঠিকই ইনকাম করতেছে আমাদের লাইসেন্স, পরিবেশের লাইসেন্স নিতে হয়, পানির লাইসেন্স নিতে হয়, ডিপটি বলের লাইসেন্স নিতে হয়, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নিতে হয়, সবকিছু তো দিচ্ছি তো সব। একটা ব্যবসায়ী প্রতি বছর আসলে জুলাই এবং জানুয়ারি 2টা বছর 2 লক্ষ টাকা লাগে শুধু সরকারের ফি জমা দিতে। আমরা পাইটা কি? আমরা সাধারণ মানুষও কি পাই? আমি যে হোল্ডিং ট্যাক্সটা দিচ্ছি, এই ট্যাক্সের বিনিময়ে আমি কি পাচ্ছি? কোনো ফেসিলিটি তো পাচ্ছি না, পানিও পাচ্ছি না। একটু আগে আমার একটা ভাই বলেছেন এখানে আমরা
প্রাকৃতিক পানি আমরা সংরক্ষণ করে আমরা ইউজ করতে পারি। ভাই ধন্যবাদ আপনাকে। আমি আজ থেকে 2022 সালে প্রথমে যখন বন্যা হয় সেই সময় 21 থেকে আমি কিন্তু এটা অলরেডি স্টার্ট করেছি এবং আপনারা যদি আমার প্রতিষ্ঠানে যান বিগত 3 মাস হয়েছে, সরি বৃষ্টি আসার পর থেকে প্রায় 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস ধরে আমার ডিপ টিউবওয়েল চালানো লাগে নাই আজ পর্যন্ত। ইভেন আমি আমার একটা প্রতিষ্ঠানে আমার হোটেল সহ এবং আমার বাসা সহ আমার মসজিদ সহ আমি সম্পূর্ণ পানি এই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমি সার্ভিস পাচ্ছি। আমি যদি একজন আনটেকনিক্যাল মানুষের যদি এটা সংরক্ষণ করতে পারি তাহলে টেকনিক্যাল মানুষরা কি করে? আপনারা যখন প্ল্যান করেন তখন কি এটা ব্যবস্থা করে দিতে পারেন না? ডেফিনেটলি পারেন। আমাদের হ্যান্ডিক্যাপ অ্যাক্সেস, কবে হ্যান্ডিক্যাপ অ্যাক্সেস? ওই দিন দেখছি ডিসির অফিসে একটা হ্যান্ডিক্যাপ অ্যাক্সেস করছে। আমি 2005 সালে যখন নির্মাণায়ন করেছি তখন আমি হ্যান্ডিক্যাপ অ্যাক্সেস রেখেছি, কিন্তু তখন কি আমাদের সিলেটের ইঞ্জিনিয়াররা ছিলেন না? কই মানুষ কই? কে করবে? কে ইমপ্লিমেন্টেশন করবে? আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা জানি না অনেক কিছু। আমার কতটুকু গ্যাপ রাখতে হবে একটা বাড়ি থেকে আরেকটু, এগুলো আমরা জানার কথা না। আপনারা ইঞ্জিনিয়াররা জানেন, আপনারা সিটিবিদরা জানেন, নাগরিক সমাজ মানে সিটি কর্পোরেশন জানে, কিন্তু আপনারা ইমপ্লিমেন্টেশন কেন এগুলো তদারকি করেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে অনেকগুলো জিনিস আপনারা হয়েছে। এই যে একটু আগে আমার ভাই যেটা বলেছে, জাপানে সার্ভে করে ওরা নদীর ভিতরে ডিপসি তৈরি করেছে, বড় বড় ডিপ করে পানির বন্যার সুরটাকে আটকানোর জন্য ওরা বড় বড় হোল করেছে। কেন হোল করেছে? সেই হোল করার কারণ হচ্ছে পানির সুরটা যেন কমিয়ে আনে। এগুলো তো আমরা স্টাডি করে দেখেছি। কিন্তু আমরা যে এইখানে বোমা মেশিন মেরে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে, পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, হ্যাঁ ফাইন, আমি মানি এটা, বাট নর্মাল ওয়েতে ওঠার তো একটা পদ্ধতি থাকতে হবে। এটা জন্য তো সরকার সুপরিকল্পিত যে নর্মাল প্রকৃতির জন্য অ্যাটলিস্ট 20 ফিটের হোল করুক। এই হোলে তো অনেক কিছু পানি আমরা আটকাইতে পারি, অনেক বালি আটকাইতে পারি, অনেক পাথর আটকাইতে পারি। এই পাড়া তো আপনার আমার না, এই পাড়া তো ইন্ডিয়া থেকে প্রতি বছর নামছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন পেপার পত্রিকাতে ইন্ডিয়া বর্ডার ক্রস করে বাংলাদেশে এসে ফ্ল্যাগ গেড়ে ফেলেছে, কারণ এগুলো মরুভূমি হয়ে গেছে পাথরের। আর আমরা দেখি ওরা আমাদের পাথর উঠায় আমাদেরকে এক্সপোর্ট করে, আমরা দেখতেছি বসে বসে। এটা কার পরিকল্পনা? এটা কার পৃষ্ঠপোষকতা? আমরা তো নিজেরা চোখে দেখতেছি যেগুলো, এগুলোই তো আমরা বললাম, আমরা তো বাইরে কিছু দেখতেছি। আমার নদীর পাথর ওই পার থেকে পাথর উঠায় আমাদেরকে গাড়ি বইরে আমাদের কাছে এক্সপোর্ট করতেছে। How peculiar we are! আমরা কি ধরনের মানুষ? আর কোন জাতি আমরা? আমরা যদি বাঙালি হয়ে থাকি, বাঙালি চেতনা যদি আমাদের বিশ্বাসে থাকি, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে, বঙ্গবন্ধু তো বলেছিলেন, সেম কাহিনী কিন্তু বঙ্গবন্ধু বলেছেন, আমার ডাইনিও চলবে, আমি সামনেও চোখ পিছনে। আমরা যে পরিকল্পনায় পাঠাই, যে জায়গায় পাঠাই, আমার ধান্দা ছাড়া আমি কোনো কাজ করবো না। এটা হলো আমার কথা। আমি প্রজেক্ট আমি নিজে তৈরি করবো, এই প্রজেক্ট ফার্স্ট হবে, এই প্রজেক্টই কাজ হবে এবং আমি প্রজেক্টার, এখানে অন্য কোনো প্রজেক্টের কাজ করবে। যদি আমাদের পরিকল্পনা হয়ে থাকে, আমার মনে হয় আমরা এত কষ্ট করে কথা বলে